আসসালামু আলাইকুম। আজকের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এর ট্রানজিস্টর যে টপিকটা আছে এটার একদম তোমার শেষ অংশটা দেখবো। হ্যাঁ, তো তোমরা ইতিমধ্যেই ট্রানজিস্টরের বেসিকটা পড়েছো। তো আজকে আমরা ট্রানজিস্টরের কিছু অ্যাপ্লিকেশন এবং তার সাথে সাথে ট্রানজিস্টর রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করি। আমাদের এখানে শুরুতেই একটা হোমওয়ার্ক প্রবলেম দেওয়া আছে। আমি একটু কোশ্চেনটা পড়ি, তোমরা একটু আমার সাথে সাথে দেখার ট্রাই করো যে এটার সলিউশনটা তোমরা কিভাবে চিন্তা করছো আর আমি কিভাবে দেখাচ্ছি। তো এখানে বলা আছে যে দ্য কারেন্ট ইন দ্য কালেক্টর অফ আ কমন বেজ transistor circuit increases from 98 microampere to 147 due to an increase in the emitters current from 100 microampere to 150। বেসিক্যালি আমাদেরকে তোমার দুইটা কারেন্টের চেঞ্জ বলে দেওয়া আছে। একটা তোমার এমিটার কারেন্ট যেটা তোমার 98 থেকে হয়েছে 147। তাহলে এখানে চেঞ্জটা কত আসতে দাঁড়াচ্ছে দেখো তো। আমাদের ডেল্টা আই ই যেটা এমিটার কারেন্টের চেঞ্জ, এটা কত দাঁড়াচ্ছে? 147 থেকে 98, তার মানে 49 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা 49 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে। আর এখানে আমাদের আরেকটা কি দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, সরি, কারেন্ট কালেক্টর কারেন্টের চেঞ্জ শুরুটা আচ্ছা, আমি একটু ভুল লিখছি। এই এই শুরুর কারেন্টের চেঞ্জটা যে কালেক্টর কারেন্টের, এটা ডেল্টা আইসি। হ্যাঁ, ঠিক আছে। আর পরেরটা এমিটারের। এই যে পরের কারেন্টের চেঞ্জটা এমিটারের। এই যে 100 থেকে কত হয়েছে? 150 মাইক্রো অ্যাম্পিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা আমাদের এমিটার কারেন্টের চেঞ্জ। তাহলে ডেল্টা আই ই দাঁড়াবে তোমার কত? 50 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে। তো এই অবস্থা। বলছে ডিটারমাইন দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অ্যান্ড দ্য কারেন্ট গেইন। তাহলে দুইটা জিনিস বের করতে হবে আমাদের। ঠিক আছে, একটা আলফা আর একটা তোমার বিটা। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যেটা, এটা তোমার আলফা। আলফা সমান আমরা জানি ডেল্টা আই সি বাই ডেল্টা আই ই। তাহলে আমাদের এইখানে এই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে কত পাই দেখো। ডেল্টা আইসি তো আমাদের বলা আছে 49, তাহলে উপরে যাবে ভাইয়া 49। আর ডেল্টা আইই বলা আছে 50, তাহলে নিচে যাবে 50। ঠিক আছে, তাহলে এই যে 49/50 এটা আমাদের আলফার ভ্যালু। আর আমাদের কারেন্ট গেইন যেটা আছে বিটা, এটা আমরা ইজিলি বের করতে পারি। ফর্মুলা আমাদের জানা আছে, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 - আলফা। তাহলে আলফার যে ভ্যালুটা তুমি একটু আগে বের করছো এটা এখানে বসায় দাও। তাহলে 49/50, নিচে পাবা 1 - 49/50। তাহলে কাটাকাটি করে দেখবে এটা চলে আসবে তোমার 49। এই তো। তো এই দুইটা কোশ্চেনের সলিউশন। তোমার কারেন্ট আমরা বের করলাম, গেইন আর কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দুইটাই। হ্যাঁ, তো একটু দেখো সবাই বোঝা যাচ্ছে কিনা। ওকে, তো আমরা সামনে আগাই। আমাদের আজকের ক্লাসে আমরা ট্রানজিস্টরের দুইটা অ্যাপ্লিকেশন দেখব। হ্যাঁ, একটা যে ট্রানজিস্টর অ্যাজ এন অ্যাম্পলিফায়ার, আর একটা তোমার ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। এই যে এই দুইটা ট্রানজিস্টরকে আমরা কি কি কাজে ইউজ করতে পারি। একটা ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার, আর একটা তোমার ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। তো ট্রানজিস্টর অ্যাজ এন অ্যাম্পলিফায়ার যে অ্যাপ্লিকেশনটা, এখানে বেসিক্যালি আমরা দেখব যে কিভাবে ট্রানজিস্টরকে ইউজ করে আমরা কোনো একটা ইনপুট সিগন্যালের ভ্যালুকে অ্যাম্পলিফাই করতে পারি। হ্যাঁ, তো তুমি যদি সার্কিটটা খেয়াল করো, আমাদের এই সার্কিটে তোমার এটা দেখানো আছে যে কমন এমিটার কানেকশন। আশা করি তুমি দেখে চিনতে পারতেছো যেটা তোমার কমন এমিটার। এটা কমন
এমিটার সার্কিট কিভাবে বুঝলাম? এই দেখো এমিটারটা হচ্ছে কমন, ঠিক আছে? এটা এমিটার, এটা বেস, আমি একটু লিখে দিই এগুলো। এটা এমিটার সাইড, এটা হচ্ছে আমাদের বেস, আর এই পাশে এটা হচ্ছে কালেক্টর সাইড, ঠিক আছে? আর এটা কি ধরনের ট্রানজিস্টর? এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এই যে এনপিএন, এগুলো আশা করি তোমরা জানো। তো এই ট্রানজিস্টর সার্কিটে আমাদের এই বাম পাশের যে অংশটা দেখতে পারতেছো না, এইটা হচ্ছে ইনপুট সাইড, অর্থাৎ এই জায়গাটা আমরা কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড, বুঝতে পারছো? আর লেফট পাশে যেই অংশটা দেখতে পারতেছো এইটা হচ্ছে আউটপুট সাইড, এইখান থেকে আমরা আউটপুট কালেক্ট করব। ওকে, তো আমাদের এই অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টরের যে অ্যাপ্লিকেশনটা, এখানে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ইনপুট সাইডে কোনো একটা সিগন্যালকে পাঠিয়ে আউটপুট সাইডে তার একটা অ্যাম্পলিফাইড ভার্সন বের করে আনতে পারি, ঠিক আছে? তো তোমাকে এইটা বোঝার জন্য এই ট্রানজিস্টরের যেই হচ্ছে কারেন্ট, আউটপুট কারেন্ট ভার্সেস ইনপুট ভোল্টেজের কার্ভ, সেটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে এই জিনিসটা খুব ইজি লাগবে। এই যে অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টরের যে অ্যাপ্লিকেশন, এটা বোঝা খুব ইজি হয়ে যাবে। আমি এটা একটু তোমাকে দেখাই, তারপরে সামনের আলোচনা শুরু করি। তো আমরা এখন দেখব যে কিভাবে ইনপুট ভোল্টেজের সাথে সাথে আমাদের আউটপুট কারেন্ট আইসি এটা চেঞ্জ হয়, ঠিক আছে? কমন ইমিটারে তো আমাদের আইসি হচ্ছে আউটপুট। ওকে, তো তুমি আশা করি জানো যে আমাদের যখন হচ্ছে শুরুতে ইনপুট ভোল্টেজ 0 থাকে তখন কোনো কারেন্ট ফ্লো হয় না, আউটপুট সাইডে কোনো কারেন্ট থাকে না, কারণ তোমার ট্রানজিস্টরটা তখন অ্যাক্টিভ হয় নাই। তো তুমি যখন ইনপুট ভোল্টেজ বাড়াতে 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 বাড়াতে, এটা যদি একটা সিলিকন বেসড ট্রানজিস্টর হয়, এটা যদি একটা সিলিকন বেসড ট্রানজিস্টর হয়, তাহলে দেখা যাবে এই যে আমি 0.7 ভোল্ট যখন ক্রস করা শুরু করছি তখন কারেন্ট বাড়তেছে, এবং কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, বুঝতে পারছো? কারেন্টটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে, কারেন্টটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি এটা বাড়তে থাকে, এই যে এরকম। এখন এটা কি আজীবন বাড়তেই থাকে? না, এটা একটা স্যাচুরেশন স্টেটে চলে যায়, মানে বাড়তে বাড়তে এক সময় আর এটার ভ্যালু চেঞ্জ হয় না। সো এইটাকে আমরা বলি স্যাচুরেশন স্টেট। সো বেসিক্যালি এইখানে তিনটা রিজিয়ন আমরা দেখতে পাই, এই জিনিসগুলো আশা করি তোমরা পড়ছো, আমি একটু জাস্ট রিক্যাপ করাচ্ছি। আমরা বেসিক্যালি এখানে তিনটা রিজিয়ন দেখতে পাই, এই যে আমি তিনটা রিজন আলাদা করে ফেলছি, এখন তোমাদেরকে একটু বলি মুখে। এই দেখো আমাদের লেফট সাইডের যে রিজনটা, এটাকে আমরা বলি কাট অফ রিজন, মানে এই রিজনে দেখো কোনো কারেন্ট নাই, কোনো কালেক্টর কারেন্ট নাই, কালেক্টর সাইডের কারেন্টটাকে আমরা আউটপুট কারেন্টও বলি। তো কোনো কারেন্ট নাই এই কাট অফ রিজিয়নের মধ্যে। তারপরে আমরা এখানে যখন এক্সপোনেনশিয়ালি কারেন্টটা তোমার পাচ্ছি, এটাকে আমরা বলি অ্যাক্টিভ রিজিয়ন, ফরওয়ার্ড অ্যাক্টিভ বলা হয় অনেক সময়, অ্যাক্টিভ রিজিয়ন। এরপর একটা সময় গিয়ে কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যায়, এটাকে আমরা বলি স্যাচুরেটেড রিজিয়ন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের তিনটা অঞ্চল। এখন আমরা দেখো কিভাবে এই অ্যাক্টিভ রিজনটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে ট্রানজিস্টরকে ইউজ করার জন্য কাজে লাগাই, এটা একটু বুঝো। যে আমি যদি তোমার এমন ভাবে ভোল্টেজ দিতে পারি, আমি যদি ট্রানজিস্টরের ইনপুট সাইডে এমন ভাবে ভোল্টেজ দিতে পারি যে আমার এখানে ট্রানজিস্টরটা হচ্ছে অ্যাক্টিভ রিজনে কাজ করে, অর্থাৎ তোমার এই যে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে, আইসি এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে, তাহলে চিন্তা করো আমার আউটপুট ভোল্টেজটা কেমন হবে, একটু বোঝার চেষ্টা করো তো। আউটপুট ভোল্টেজের যে ইকুয়েশন, সেটা যদি আমরা লিখি, খুবই সিম্পল একটা ইকুয়েশন আমি লিখবো, তোমরা দেখেই বুঝবো আশা করি। এই দেখো আউটপুট সাইডের যে আমার ভোল্টেজ, এই যে এইটা, এটা আমরা কিভাবে বের করতে পারি? তুমি এই পাশে যদি একটু কেভিএল লুপ ঘোরার চেষ্টা করো। আচ্ছা আমি এখানে একটু এই নামগুলো, ব্যাটারির এই ভোল্টেজের নামগুলো একটু লিখি। এটাকে বলা হয় ভিবিবি, ঠিক আছে? তারপর এটাকে বলা হয় ভিসিসি। ওকে, তো আমি যদি আউটপুট ভোল্টেজটা লিখে ফেলতে চাই, এটা কিভাবে লিখতে পারি ভাই? চিন্তা করো একটু, এটা খুবই সিম্পল। যে আমরা এই ভিসিসি থেকে আমরা যদি হচ্ছে এই এই ডান পাশে এই বড় লুপটা যদি একটু ঘুরি, তাহলেই কিন্তু আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা কিন্তু লিখে ফেলতে পারি। কি আউটপুট ভোল্টেজের ইকুয়েশন দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে যে তুমি এইভাবে লিখতে পারো আউটপুট ভোল্টেজের ইকুয়েশন, যেটা হচ্ছে তোমার এই যে আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার বেসিক্যালি এই যে এখানে
যে রেজিস্টারটা আছে, আউটপুট রেজিস্টার, তার অ্যাক্রসে আমি যে ভোল্টেজটা কালেক্ট করতেছি সেটা হচ্ছে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এই ভি আউট হচ্ছে আমাদের আইসি ইন্টু আর আউট। ঠিক আছে, আইসি ইন্টু আর আউট, আইসি ইন্টু আর আউট, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। হ্যাঁ, আউটপুট ভোল্টেজের এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো হুম হুম, এক্স্যাক্টলি এটি। তো এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। এই যে আমাদের কালেক্টর কারেন্টটা এখানে ফ্লো হচ্ছে আইসি আউটপুট সাইডে, আর আমাদের রেজিস্ট্যান্সটা হচ্ছে আর আউট। তাহলে এই হচ্ছে আমাদের ভি আউট। এখন ভি আউটকে আমরা যদি এই কেভিএল থেকে লিখতে চাই, এই লুপের কেভিএল ইকুয়েশন থেকে যদি লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? দেখো, আমরা যদি এই লুপে একটা কেভিএল চালাই এই যে এখানে, তাহলে আমরা কি পাই? আমরা পাই, আমরা এই যে এখান থেকে শুরু করি, দেখো কি কি পাই। প্রথমে পাই এই যে ভিসিসি, এটার পজিটিভ টার্মিনাল। তাহলে আমরা এটাকে, আমি ধরো লুপ নাম্বার 1 বলতেছি। হ্যাঁ, তাহলে লুপ নাম্বার 1-এ আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি। লুপ নাম্বার 1-এ আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি। তাহলে কেভিএল অ্যাট লুপ নাম্বার 1। তাহলে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমরা শুরুতে পাচ্ছি হচ্ছে ভিসিসির তোমার পজিটিভ টার্মিনাল, তাহলে ভিসিসি। ওকে, ভালো। এরপরে এখান থেকে যাইতে 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 দেখো এই যে আমরা তোমার হচ্ছে কভার করতেছি বা ক্রস করতেছি হচ্ছে কি, কাকে দেখো তো, আমরা কভার করতেছি এমিটার থেকে কালেক্টর, এমিটার থেকে আমরা কালেক্টরে ক্রস করতেছি, এই যে এমিটার থেকে কালেক্টর। তাহলে এইখানের যে ভোল্টেজ ড্রপটা, এইখানের ভোল্টেজ ড্রপটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি বলতো? এখানের ভোল্টেজ ড্রপটাকে কিন্তু আমরা এই ভিসিই এইভাবে চিন্তা করতে পারি না, যে দেখো এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে তোমার, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিসি, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে তোমার ভিই। তাহলে এই যে এই দুই পয়েন্টের মাঝের যে ভোল্টেজ ডিফারেন্স, এটাকে আমরা বলতে পারি ভিসিই, তাই না? ভিসিই, এটা বলতে পারি আমরা। ভিসিই সমান কি হবে বলো? ভিসি মাইনাস ভি, ভিসি মাইনাস ভি। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে, এখানে আমাদের যেটা দাঁড়াবে, যে ভিসিসি থেকে আমরা হচ্ছে ভিসিই মাইনাস করব। কেন? কারণ ভিসিই যে ভোল্টেজ ড্রপ, তার কিন্তু হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে মাইনাস টার্মিনাল, এইটা হচ্ছে প্লাস টার্মিনাল। তাহলে আমাদের এইখানে মাইনাস টার্মিনালকে যেহেতু আগে আমরা ফেস করতেছি, তাহলে এখানে কিন্তু মাইনাস ভিসিই হবে। বুঝতে পারছো? এটা কিন্তু মাইনাস ভিসিই হবে। আমি কি বুঝাতে পারতেছি জিনিসগুলো? তাহলে আমরা ভিসিসি থেকে আমরা চলে গেলাম হচ্ছে কোথায়? ভিসিসি থেকে আমরা চলে গেলাম এই ভিসিই তে। তাহলে ভিসিসি মাইনাস ভিসিই, এইটা করলে আমাদের যেটা বাকি থাকে, এটা করলে আমাদের ফাইনালি যেটা বাকি থাকে এই যে আউটপুট ভোল্টেজ। এখন দেখো, আউটপুট ভোল্টেজের জন্য আবার আমরা কি পাই? আউটপুট ভোল্টেজের জন্য আমরা পাচ্ছি এখানে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, আমরা যেই দিকে লুপ ঘুরতেছি, এই যে আমরা লুপ ঘুরতেছি এই দিকে, কিন্তু কালেক্টর কারেন্টটা ভাইয়া ফ্লো হচ্ছে তার উল্টো দিকে। তাহলে এই আউটপুট ভোল্টেজের জন্য আমি যে এখানে ভ্যালুটা বসাবো, সেটাকে আমাকে অবশ্যই নেগেটিভ সাইনে বসাতে হবে, কারণ আউটপুট ভোল্টেজটা তো আসলে কালেক্টর কারেন্ট ইনটু আর আউট, তাই না? তো কালেক্টর কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে, আমি লুপ ঘুরতেছি তার উল্টা দিকে, তাহলে আমাকে এখানে নিতে হবে মাইনাস আইসি ইন্টু আর সি। এই যে এইটাই কিন্তু বেসিক্যালি আমাদের ভি আউট, এটি কিন্তু আমাদের ভি আউট। বুঝতে পারছো? তাহলে এই পুরাটা মিলে আমার জিরো, কারণ এই যে আমার লুপ ঘোরা কিন্তু শেষ হয়ে যাবে। এই যে আমি আবার এখানে চলে আসবো। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এই কথাগুলো কি বোঝা গেল? ওকে, ঠিক আছে। তাহলে এইটুক যদি বুঝো, এখন বাকিটা কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে দেখো, আমরা আউটপুট ভোল্টেজ যেটা আছে তোমার হচ্ছে এই আইসিআরসি, এইটাকে তাহলে কিভাবে লিখতে পারি? তোমার আইসিআরসি কে আমরা লিখতে পারি হচ্ছে, এই দেখো, আইসিআরসি কে আমরা লিখতে পারি ভিসিসি মাইনাস ভিসিই। এই যে
খুবই সিম্পল। আমরা জাস্ট এই পাশের এখানে কেভিএল লুপটা অ্যাপ্লাই করছি, কেভিএল লুপ অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এখান থেকে ইকুয়েশন বানাই নিয়ে আসছি, বুঝতে পারছো? আমরা এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করছি এবং এক পাশে আছে আমাদের এই আউটপুট ভোল্টেজটাই, যে এইটাই বেসিক্যালি আমাদের আউটপুট ভোল্টেজ। এটাই আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে এইবার তুমি একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে আমাদের এখানে জিনিসটা হচ্ছে তোমার অ্যাম্পলিফিকেশন করতেছে। হ্যাঁ, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। হুম, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারতেছো, ঠিক আছে, ওকে। তো আমাদের এইখানে তোমরা যদি একটু খেয়াল করো যে এই যে যে আমরা অ্যাক্টিভ রিজিয়নটাকে এখানে মার্ক করে আসছিলাম, এখানে আমরা কি দেখতে পারতেছিলাম যে আমাদের যখন ইনপুট ভোল্টেজ বাড়তেছে তখন আমাদের কারেন্টটা, আউটপুট কারেন্টটা কিন্তু এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে। তাহলে জিনিসটা চিন্তা করো, আমাদের ইনপুট ভোল্টেজটা যদি বাড়ে, ইনপুট ভোল্টেজটা যদি বাড়ে, ইনপুট ভোল্টেজটা বাড়লে আমাদের এই আউটপুট কারেন্টটা বাড়তেছে এবং সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। মানে ইনপুট ভোল্টেজ তুমি অল্প একটু বাড়াও, বাট দেখতে পাবা যে আউটপুট কারেন্টটা হিউজ পরিমাণে বাড়তেছে। তাহলে আউটপুট কারেন্ট যদি হিউজ পরিমাণে বাড়ে, এই আউটপুট ভোল্টেজটা কি তোমার হিউজ পরিমাণে বাড়বে না? একটু লজিক্যালি চিন্তা করো। আর যদি এইভাবেও চিন্তা করতে কষ্ট হয় তাহলে আমি এইটা বলি তোমাদেরকে যে দেখো, আমাদের হাতে তো ইকুয়েশন আছে এরকম যে বিটা ইকুয়াল টু হচ্ছে ভাইয়া আইসি বাই তোমার হচ্ছে আইবি। তাহলে তুমি আইসি সমান লিখতে পারো বিটা ইন্টু আইবি। এই আইবিটা কি ভাইয়া? এই আইবিটা হচ্ছে তোমার ইনপুট কারেন্ট, এটা হচ্ছে তোমার ইনপুট কারেন্ট। এই যে এই পাশ থেকে যেটা যাইতেছে এটা ইনপুট, তাহলে ইনপুট কারেন্ট আইবি। আর এই আইসিটা কি তোমার? আইসিটা হচ্ছে তোমার আউটপুট কারেন্ট। তাহলে তুমি একটু মিলানোর চেষ্টা করো, ডটগুলা মিলানোর ট্রাই করো। আমরা বলতেছি আমরা ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি, ইনপুট ভোল্টেজ বাড়ালে কিভাবে আউটপুট কারেন্ট বাড়ে এটাই তোমাকে এখন এখানে দেখানোর ট্রাই করতেছি। ইনপুট ভোল্টেজ বাড়াইলে কি ইনপুট কারেন্ট বাড়বে না? একটু চিন্তা করো তো। তুমি যদি ইনপুট ভোল্টেজটা বাড়াও তাহলে কি তোমার এই যে ভি ইন যেটাকে আমরা বলতেছি, এইটা যদি তুমি বাড়াও এই আইবির ভ্যালু কি বাড়বে না? নাকি বুঝতে কষ্ট হচ্ছে? যদি বুঝতে কষ্ট হয় আমরা এইখানে একটা লুপ করে ফেলি, এইখানে হচ্ছে আমরা একটা তোমার কেভিএল অ্যাপ্লাই করে ফেলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যদি এইটাকে ধরো লুপ 2 বলি, এই লুপ 2তে হচ্ছে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করে ফেলি, যেন এইখানে আমরা জিনিসটা দেখাইতে পারি যে কিভাবে ইনপুট ভোল্টেজ বাড়াইলে আমাদের হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে ইনপুট ভোল্টেজ বাড়াইলে আমাদের হচ্ছে ইনপুট কারেন্ট আইবি বাড়ে। হ্যাঁ, তাহলে এই পাশে আমরা লুপ লুপ ঘুরবো, কেভিএল এর লুপ ঘুরবো, ঠিক আছে? তাহলে জিনিসটা আমি এখন শুরু করি। দেখো, এই যে আমরা এখান থেকে কেভিএল এর লুপ ঘোরা স্টার্ট করতেছি, তাহলে স্টার্ট করতে 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 আমরা শুরুতে পাইলাম এই যে আমাদের ভি ইনপুট ভোল্টেজের নেগেটিভ সাইডটা, তাহলে আমরা নিব হচ্ছে এখানে মাইনাস ভি ইন, বুঝতে পারছো? তাহলে এই যে ইনপুট সাইড নেওয়া হয়ে গেছে। এরপর দেখো এখানে এসে আমরা পাচ্ছি হচ্ছে তোমার, এখানে এসে আমরা পাচ্ছি হচ্ছে তোমার আমাদের আর কি আছে, এই যে এখানে বেজ ভোল্টেজ পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা এমিটার, এই যে এই পাশে আছে এমিটার, তার মানে এই যে এইটা হচ্ছে আমার ধরো ভিবি, বেজ রিজিয়নের ভোল্টেজ ভিবি, আর এইটা হচ্ছে আমাদের এমিটার রিজিয়নের ভোল্টেজ। তাহলে আমি যখন এখান থেকে এই যে এখানে যখন চলে যাব তখন আমার ভোল্টেজ ড্রপটা কি হবে বলো তো? আমার ভোল্টেজ ড্রপটা কিন্তু হবে তোমার ভিবিই, রাইট? আমার ভোল্টেজ ড্রপটা কিন্তু হবে ভিবিই, ভিবিই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, রাইট? বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এই যে এই পরিমাণ ভোল্টেজ ড্রপটা এখানে আমি কি পাবো? এই বি থেকে বেজ রিজন থেকে এমিটার রিজনে যাওয়ার সময় পাবো বেজ এমিটারের মধ্যের ভোল্টেজ ড্রপটা পাবো ভিবিই, যেটাকে আমি বলতেছি এই যে দিস ইজ বেসিক্যালি ভিবিই। তাহলে যে ভিবিই পরিমাণ ভোল্টেজ ড্রপ আমি এখানে আরো
পাচ্ছি নতুন করে, তাহলে এই ভিবিই যেটা পাচ্ছি এটাকে কিন্তু আমি এখানে মাইনাস করে দিব, আবার এটাকে কিন্তু আমি এখানে মাইনাস করে দিব। এই যে ভিবি, ওই যে অনেকটা আগের মতো, আগে যেরকম সিই নিছিলাম এখন ভিবি নিচ্ছি। তুমি বলতে পারো কেন মাইনাস করতেছি, কারণ এই যে আমি বেস থেকে এমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ ওইটাকে কনসিডার করতেছি। তাহলে ভিবিই আসলে বলতে যেটা বোঝাচ্ছি, এই যে এইটাকে পজিটিভ টার্মিনাল, এইটাকে নেগেটিভ টার্মিনাল ধরে আমরা ভিবিই বলতে বোঝাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। তাহলে তুমি যখন কেভিএল অ্যাপ্লাই করার সময় এই দিক থেকে যখন বেজ এমিটারে যাবা, তখন বেসিক্যালি তুমি মাইনাস ভিবিই পরিমাণ ভোল্টেজের তুমি হচ্ছে চেঞ্জ পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি ফাইনালি এই যে ভিই এখানে চলে আসলা, মানে এমিটার অঞ্চলে চলে আসলা, এরপর লুপ ঘুরতে ঘুরতে এই যে এই জায়গায় চলে আসলা। তাহলে এই জায়গায় এসে তুমি যে ভোল্টেজ ড্রপটা পাবা সেটা হচ্ছে ভিবিই, মানে বেসিক্যালি এটা ব্যাটারির ডিসি ভোল্টেজ। তো এইটা আমরা প্লাস টার্মিনালটা শুরুতে পাইছি, এই কারণে ভিবিবি এইটা আমরা এখানে নিয়ে নিব। অ্যান্ড ফাইনালি এর সাথে সাথে আমাদের হচ্ছে কেভিএল লুপটা ক্লোজ হচ্ছে। সো এই পুরোটা সমান 0। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, আমাদের দাঁড়াচ্ছে জিনিসটা যে আমরা ভি ইনকে এক পাশে নিয়ে যাই, ভি ইন সমান দাঁড়াচ্ছে হচ্ছে ভিবিবি মাইনাস ভিবিই। হ্যাঁ, আর এই যে ভি ইন এইটা সমানই কিন্তু হচ্ছে তোমার এই যে ভি ইন, এটা আসলে কি বলতো, এই যে ইনপুট সাইডের রেজিস্টারের অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ ড্রপ হয়, ইনপুট সাইডের তোমার কারেন্টটা আইবি, ইনপুট সাইডের রেজিস্ট্যান্সটা আর ইন, তাহলে ইনপুট সাইডের ভোল্টেজ ড্রপকে আমরা এইভাবেও লিখতে পারি আইবি ইন্টু আর ইন, আইবি ইন্টু আর ইন। তাহলে এই পুরোটা সমান হচ্ছে ভিবিবি মাইনাস ভিবিই। তাহলে ফাইনালি আমরা আইবি সমান কি লিখতে পারি, আইবি সমান লিখতে পারি ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই তোমার হচ্ছে আর ইন। এই তো, তাহলে দুইটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আমি লিখছি, এগুলো একটু মার্ক করে রাখি, এগুলো আবার কাজে লাগবে পরে। এই যে এটা হচ্ছে আইবির ইকুয়েশন, আর তোমার হচ্ছে কই আরেকটা যেন কই লিখছি, এই যে এইটা হচ্ছে আমাদের আইসির ইকুয়েশন। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম তোমাকে, যে আমরা যখন ইনপুট সাইডের ভোল্টেজ তোমার হচ্ছে বাড়াচ্ছি, তখন বেসিক্যালি আমাদের এখানে তোমার এই ইটা কেন বাড়তেছে এটাই আমি এখন দেখানোর ট্রাই করতেছিলাম। দেখো তো, ইনপুট সাইডের ভোল্টেজ আর তোমার হচ্ছে ইনপুট সাইডের কারেন্ট, এই দুটো কি প্রপোর্শনালি রিলেটেড না? মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ভি ইন এইটা সমানই তো আসলে আমরা এই যে আইবি ইন্টু আর ইন লিখছি, তাই না? তাহলে ভি ইন বাড়াইলে কি আইবি বাড়বে না? খুবই অবভিয়াস বাড়বে। তাহলে ওইটাই কিন্তু এখানে আমরা বলার চেষ্টা করতেছি, যে দেখো তুমি যখন ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছ তখন বেসিক্যালি তুমি আইবি বাড়াচ্ছ, আইবি বাড়ালে তোমার বেসিক্যালি আইসি বাড়তেছে, আর আইসিটাই তো আমার আউটপুট কারেন্ট। সো ওইটাই আমি বাড়তে দেখতেছি, ঠিক আছে। সো প্রথম দিকে এইভাবেই তোমার হচ্ছে জিনিসটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, বুঝতে পারছো? এখন আসো, আমরা যে আউটপুট ভোল্টেজটা কালেক্ট করতেছি সেইটা আসলে কিভাবে চেঞ্জ হবে। আমরা তো আউটপুট কারেন্ট কিভাবে চেঞ্জ হবে সেটা বের করছি, আউটপুট ভোল্টেজ কিভাবে চেঞ্জ হবে এইটা এখন দেখি। তুমি একটু লক্ষ্য করে দেখো, আউটপুট ভোল্টেজ এইটার সাথে কিন্তু কালেক্টর কারেন্টের একটা তোমার প্রপোর্শনাল রিলেশন আছে। তাহলে আউটপুট তোমার কারেন্ট যদি আউটপুট কারেন্ট যদি বাড়ে, আউটপুট কারেন্ট যদি ভাইয়া বাড়ে, তাহলে আউটপুট ভোল্টেজ কি বাড়বে না বলো? আউটপুট কারেন্ট বাড়লে আউটপুট ভোল্টেজ বাড়বে না? অবশ্যই বাড়বে। এখন কিভাবে বাড়বে? বাড়বে ইনপুট ভোল্টেজের চেয়ে অনেক বেশি তোমার বড় আকারে। কেন? কারণ তোমার আইবির বিটা টাইমস, বিটা কিন্তু ইউজুয়ালি একের চেয়ে বেশি হয়, ইউজুয়ালি আমাদের এই বিটা কিন্তু 1 এর চেয়ে বড়। তো তুমি চিন্তা করো, আইবি যদি তুমি হচ্ছে 2 ইউনিট বাড়াও, আর বিটা যদি তোমার লেটস সে 50, হ্যাঁ এরকম রেঞ্জেই হয়, বিটা যদি 50 হয়, আইসি কত হবে? আইসি 100 টাইমস বেড়ে যাবে, কারণ আইসি সমান বিটা ইন্টু আইবি। সো তুমি আইবি এইটা 1 ইউনিট বাড়াইলে আইসি কিন্তু তার বিটা টাইমস বাড়বে। তার মানে আইসি আউটপুট কারেন্টটা ইনপুট কারেন্টের চেয়ে বেশি পরিমাণে বাড়বে।
তাহলে আউটপুট কারেন্টটা যদি ইনপুট কারেন্টের চেয়ে বেশি পরিমাণে বাড়ে, তাহলে আমার আউটপুট ভোল্টেজটাও কি ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি পরিমাণে বাড়বে না? তাহলে ধরতে পারতেছো অ্যাম্প্লিফিকেশনটা কোথায় হচ্ছে? একটু সবাই জানাও, এটাই তোমাদের রেসপন্স করতে হবে, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো না। ওকে ওকে ওকে। হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, সবাই ধরতে পারছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে আমাদের ইনপুট কারেন্টটা যদি এখানে বাড়ানো হয়, ইনপুট কারেন্ট বাড়লে ইনপুট হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ যদি বাড়ানো হয়, ইনপুট কারেন্ট বাড়বে, ইনপুট কারেন্ট বাড়লে তার সাথে সাথে আউটপুট কারেন্ট বাড়বে, আর আউটপুট কারেন্ট বাড়লে আউটপুট ভোল্টেজও বাড়বে। দ্যাটস ইট। তাহলে অ্যাম্প্লিফিকেশনটা যে হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি সবাই। এখন অ্যাম্প্লিফিকেশনটা হওয়ার পর আমার ফাইনাল আউটপুটটা কেমন আসবে দেখো, এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে গ্রাফ দিয়ে এই জিনিসটা ভালো করে দেখানো আছে, যে তুমি খেয়াল করো আমাদের এখানে আমরা যে হচ্ছে এই ইনপুট ভোল্টেজটা দিচ্ছি, এটাকে যদি আমরা এসি ভোল্টেজ হিসাবে দেই, হ্যাঁ, ইনপুট ভোল্টেজটাকে যদি আমরা এসি ভোল্টেজ হিসাবে দেই, মানে এসি কারেন্ট হিসাবে যদি দেই, তাহলে এটা এটা হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। এই যে দেখো, কিছুক্ষণ প্লাস ছিল, এরপরে মাইনাস, এরপরে প্লাস, এরপরে মাইনাস। আউটপুট কারেন্টটা, আউটপুট ভোল্টেজটা তার সাথে সাথে কিভাবে আসতেছে একটু বুঝো। আমাদের এখানে আউটপুট ভোল্টেজ যেটা আছে, আউটপুট সাইডের ভোল্টেজ যেটা আছে, সেটা কিন্তু হচ্ছে তোমার আমাদের এই কালেক্টর কারেন্ট এইটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আউটপুট সাইডের ভোল্টেজটা আমরা যেইভাবে কালেক্ট করতেছি, ঠিক আছে, আমরা হচ্ছে যেইভাবে কালেক্ট করতেছি, এই যে এইটাকে আমরা হচ্ছে প্লাস ধরতেছি, পজিটিভ টার্মিনাল ধরতেছি, এইটাকে আমরা হচ্ছে তোমার নেগেটিভ টার্মিনাল ধরতেছি, ঠিক আছে, আউটপুট সাইডের ভোল্টেজ কালেক্ট করার সময়। তো আমরা যদি এইভাবে এই জিনিসটাকে কালেক্ট করি, তাহলে তুমি খেয়াল করো তো, আউটপুট সাইডের আমরা যেই অংশটাকে তোমার হায়ার ভোল্টেজ চিন্তা করতেছি, আমরা যেই অংশটাকে হায়ার ভোল্টেজ চিন্তা করতেছি, ঠিক আছে, ওই অংশটা কি নেগেটিভ ভোল্টেজের দিকে চলে যাচ্ছে না? মানে আমরা এইটাকে পজিটিভ ধরতেছি আর এইটাকে নেগেটিভ ধরতেছি, বাট তুমি যখন ভোল্টেজটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবা, ঠিক আছে, এইভাবে যখন ভোল্টেজটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবা, সরি আমরা উল্টা ধরতেছি, আমি একটু ভুল বলে ফেলছি, আমরা এই যে আমরা এই পয়েন্টটাকে হচ্ছে তোমার পজিটিভ, এই পয়েন্টটাকে নেগেটিভ ধরতেছি, হ্যাঁ, এইভাবে যখন আমরা আউটপুট ভোল্টেজ নিচ্ছি। বাট তুমি চিন্তা করো, এখানে কালেক্টর কারেন্ট যেহেতু নিচ থেকে উপরের দিকে ফ্লো হচ্ছে, তাহলে অবশ্যই আমার নিচের দিকের ভোল্টেজটা বেশি না? তাহলে আমরা যেইভাবে ভোল্টেজটা নিচ্ছি, সেটা কি আমাদের একটা নেগেটিভ ভ্যালু দিবে না? নেগেটিভ ভ্যালু দিবে না বলো তো? বুঝতে পারছো? সো বেসিক্যালি এই কারণেই তুমি যখন ইনপুট সাইডের ভোল্টেজটাকে পজিটিভ ডিরেকশনে রাখো, আউটপুট সাইডের ভোল্টেজটাকে তুমি পাও হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, অর্থাৎ এদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়, এদের মধ্যে একটা 180 ডিগ্রির ফেজ ডিফারেন্স তৈরি হয়, এখানে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয় 180 ডিগ্রির। দেখতেছো, এইটার যখন ইনপুটের সাইডের যখন পজিটিভ ভোল্টেজ, আউটপুট সাইডের তখন নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি, কারণ এই যে কালেক্টর কারেন্টটা নিচ থেকে উপরের দিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার অ্যাম্প্লিফায়ার হিসেবে তোমার ট্রানজিস্টরের কাজকর্ম, ঠিক আছে। এটাই দেখানো আছে এখানে, যে কিভাবে আসলে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। ওকে, এই যে এইখানে আমরা ইনপুট এসি ভোল্টেজটা দেই, ঠিক আছে, ইনপুট এসি ভোল্টেজটা আমরা এইখানে দেই, এই যে আর এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা, এটা আমরা এখান থেকে কালেক্ট করি, ঠিক আছে, আউটপুট ভোল্টেজটা আমরা এখান থেকে কালেক্ট করি, ঠিক আছে।
ওকে, সো এখানে দেখো আমাদের একটা এমসিকিউ কোশ্চেন আছে, বলা হচ্ছে যে ইন এ টিপিক্যাল এমিটার ট্রানজিস্টর কারেন্ট গেইন ইজ তোমার এমিটার কমন এমিটার ট্রানজিস্টরের কারেন্ট গেইন হচ্ছে তোমার 60 দেওয়া আছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 500 অ্যান্ড 500। আচ্ছা, এটা কি রেজিস্ট্যান্স? একটা হচ্ছে জাস্ট রেজিস্ট্যান্স আর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে হচ্ছে একটা ইনপুট সাইডের রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে আউটপুট সাইডের রেজিস্ট্যান্স, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন? সো বেসিক্যালি তোমাকে বুঝে নিতে হবে এই যে এটা হচ্ছে আমাদের আর আউট আর এইটা হচ্ছে আমাদের আর ইন। হুম, তাহলে এইটা যদি দেওয়া থাকে বলছে যে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, অর্থাৎ এভি এভি বের করতে হবে। এভি এভি সমান তোমরা জানো কমন এমিটারের জন্য বেসিক্যালি কারেন্ট গেইন, এটা আসলে বিটা, বিটার সমান। তাহলে আমাদের এভি সমান বলা যায় বিটা ইন্টু আর আউট বাই আর ইন। তাহলে আমরা আর বিটার ভ্যালু বসাবো এখানে 60, আর আউটের ভ্যালু পাচ্ছি 500, আর ইনের ভ্যালু পাচ্ছি 500। তাহলে বসায় দিলে কাটাকাটি করে আমাদের এভি ভোল্টেজ গেইন এটা চলে আসে হচ্ছে তোমার 60, ঠিক আছে। তুমি খেয়াল করো এই যে ভোল্টেজ গেইন একের চেয়ে বেশি আসছে, এর অর্থই হচ্ছে তোমার আমাদের এখানে অ্যাম্প্লিফিকেশন হয়েছে। ভোল্টেজ গেইন একের চেয়ে বেশি আসছে, এটার অর্থই অ্যাম্প্লিফিকেশন হয়েছে। এবং কোশ্চেনে ওইটাই বলা ছিল যে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের 60 টাইমস হয়েছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। দেখো তো সবাই এটা বুঝছো কিনা? ওকে, ঠিক আছে। এইবার আমরা দেখবো যে ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে। হ্যাঁ, এটাও খুবই ইন্টারেস্টিং। আমরা ওই যে আগের কার্ভটা থেকেই এটা বুঝতে পারবো। আমরা আগের কার্ভটা আরেকবার ড্র করি, যে তোমার হচ্ছে আউটপুট কারেন্ট আর ইনপুট ভোল্টেজের কার্ভ যেটা। তো আমি হচ্ছে এইখানে নিতেছি ইনপুট ভোল্টেজ আর এইখানে নিতেছি আউটপুট কারেন্ট। তো তোমরা দেখছো যে যে শুরুতে হচ্ছে কারেন্ট ফ্লো হয় না, কারণ আমরা হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভে এখনো যাইনি। সো একবার ফরওয়ার্ড অ্যাক্টিভে চলে গেলে হচ্ছে তোমার এখানে এক্সপোনেনশিয়াল কারেন্ট ফ্লো হয়, কিন্তু ওইটার একটা স্যাচুরেশন আছে, ওইটা আবার স্যাচুরেশনে চলে যায়। তো এই যে আমরা হচ্ছে টোটাল 3টা রিজিয়ন পাই, এই যে এরকম 3টা রিজন। তো খেয়াল করো এইবার আমরা ট্রানজিস্টরটাকে, আমরা যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টরটাকে ইউজ করতেছি তখন আমরা কিন্তু এই রেঞ্জে ছিলাম, এই যে মানে এই রিজিয়নের মধ্যে আমরা ট্রানজিস্টরটাকে অপারেট করাইছি, দ্যাট ইজ ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে। বাট আমরা যখন ট্রানজিস্টরটাকে সুইচ হিসাবে কাজ করাতে চাই তখন আমরা কি করব জানো? আমরা এই যে এই পাশের রিজিয়ন আর এই পাশের রিজিয়নটাকে ইউজ করব। তুমি খেয়াল করো এই পাশের রিজিয়নটে, এই পাশের রিজিয়নে আমার কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না, নো কারেন্ট, কোনো আউটপুট কারেন্ট পাচ্ছি না আমি এই রিজিয়নে, দ্যাট ইজ কাট অফ রিজিয়নে। কাট অফ রিজনে নো কারেন্ট, নো কারেন্ট বলতে আসলে আমি বোঝাচ্ছি যে কোনো আউটপুট কারেন্ট নাই, এই যে আইসি জিরো, আইসি জিরো, নো কারেন্ট। আর আমি যখন স্যাচুরেশন রিজনে আসি, আমি যখন স্যাচুরেশন রিজনে আসি তখন আমি ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি, ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট পাচ্ছি। অর্থাৎ স্যাচুরেশন রিজনের জন্য হচ্ছে আমাদের আইসি এটা ম্যাক্স, আইসির একটা ম্যাক্সিমাম একটা ফিক্সড ভ্যালু আমরা পাচ্ছি, আইসির ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমরা। তাহলে তুমি চিন্তা করো আমরা যদি এই ইনপুট ভোল্টেজকে এমন ভাবে চেঞ্জ করি যে এইটা একবার চলে যাবে স্যাচুরেশন, আরেকবার থাকবে হচ্ছে কাট অফ, তাহলে কি আমাদের ট্রানজিস্টরটা একবার অন একবার অফ, একবার অন একবার অফ এইভাবে কাজ করবে না? তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি ইনপুট ভোল্টেজটাকে 0.7 ভোল্টের চেয়ে কম রাখো, এই যে এইটা কিন্তু আমাদের 0.7 ভোল্ট, এটা কিন্তু আমাদের 0.7 ভোল্ট। তাহলে তুমি যদি ইনপুট ভোল্টেজটাকে 0.7 এর চেয়ে কম রাখো তাহলে তোমার ট্রানজিস্টর চলে যাবে কাট অফ মোডে বা কাট অফ রিজনে। কাট অফ রিজনে কোনো কারেন্ট নাই, আউটপুট কারেন্ট জিরো। আউটপুট কারেন্ট জিরো হইলে ভাইয়া তোমার আউটপুট ভোল্টেজও কিন্তু জিরো, আউটপুট ভোল্টেজও জিরো। আর আউটপুট ভোল্টেজ জিরো মানে তোমার ট্রানজিস্টরটা বেসিক্যালি অফ। আর যখন তুমি হচ্ছে স্যাচুরেশন
স্টেটে চলে যাচ্ছ বা স্যাচুরেশন মোডে যখন চলে যাচ্ছ তখন তোমার কারেন্টটা ম্যাক্সিমাম, তার মানে তোমার আউটপুটটাও কিন্তু ম্যাক্সিমাম চলে আসতেছে। তাহলে তুমি বলতে পারো তখন তোমার ট্রানজিস্টরটা অন। তাহলে তুমি বেসিক্যালি অন অফ অন অফ এরকম করে জিনিসটাকে অপারেট করাতে পারতেছো না ট্রানজিস্টরটাকে। তুমি ইনপুট ভোল্টেজ চেঞ্জ করার মাধ্যমে ট্রানজিস্টরটাকে অন অফ এইভাবে দুইটা স্টেটের মধ্যে তাকে অল্টারনেট করাইতে পারতেছো। তাহলে এই যে যে আমি ট্রানজিস্টরটাকে কাট অফ এবং স্যাচুরেশন রিজনের মধ্যে অল্টারনেট করায় অপারেট করাচ্ছি, এইটাই বেসিক্যালি ট্রানজিস্টরটাকে সুইচ হিসেবে কাজ করানো। এটা কে কে বুঝছো একটু জানাও। কে কে বুঝতে পারছো একটু বলো সবাই। ওকে, ঠিক আছে। ওকে, তো এইখানে বেসিক্যালি ওই জিনিসগুলোই দেখানো আছে। এই যে আমরা হচ্ছে ট্রানজিস্টরটাকে কাট অফ আর স্যাচুরেশন এই দুই রিজনের মধ্যে টগল করাচ্ছি, মানে একবার স্যাচুরেশন আর একবার কাট অফ। তাহলে এইটার বেসিক্যালি সুইচ হিসাবে কাজ করবে, কারণ তোমরা জানো সুইচ কি, সুইচ অন করলে বাল্ব জ্বলে, অফ করলে বাল্ব নিভে যায়। তাহলে এইখানেও সেম না, তুমি তো এই যে আউটপুট সাইড থেকে ভোল্টেজ নিবা, তাহলে এই যে যখন কাট অফ রিজনে তখন তোমার আউটপুট সাইডের ভোল্টেজ জিরো, তার মানে এটাকে চিন্তা করতে পারো যে তুমি আউটপুট সাইডে যদি একটা বাল্ব লাগায় রাখো, বাল্বটা অফ, স্যাচুরেশনে চলে যাবা ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের একটা এমসিকিউ কোশ্চেন আছে, আমরা একটু এটা সলভ করার ট্রাই করি। দেখো বলা আছে একটা এনপিএন ট্রানজিস্টর হচ্ছে কমন বেস কানেকশনে আছে, এটার এমিটার কারেন্টটা আমাদের বলে দেওয়া আছে আইই, তারপরে হচ্ছে বেস কারেন্টটা আমাদের বলে দেওয়া আছে আইবি। আমাদের কোশ্চেন করা হয়েছে যে হাউ উইল দ্য ট্রানজিস্টর অ্যাক্ট ইন দিস কেস, ট্রানজিস্টরটা কিভাবে কাজ করবে। তো তুমি এখানে চারটা অপশনে দেখতে পারতেছো যে অ্যাজ এ গুড কন্ডাক্টর, অ্যাজ এ গুড সুইচ, অ্যাজ এ গুড অ্যাম্পলিফায়ার, অ্যাজ এ রেকটিফায়ার। হ্যাঁ, সো রেকটিফায়ার তো জীবনেও হবে না, এটা তো বোঝাই যাচ্ছে, এটা ডায়োড, এটা ডায়োডের কাজ। আমি পড়াইছিলাম তোমাদেরকে যে ডায়োড হচ্ছে রেকটিফিকেশন করে। তাহলে বাকি তিনটার মধ্যে কোনটা হবে এইটা বুঝতে হলে আমাকে দেখতে হবে যে ট্রানজিস্টরটা আসলে কোন মোডে কাজ করতেছে, এইটা দেখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই আইবি আর আইই থেকে কি বের করতে পারি বলো। আমাদের যেহেতু এটা কমন বেস কানেকশনে দেওয়া আছে, কমন বেস কানেকশনে দেওয়া আছে, তাহলে আমরা আউটপুট গেইনটা যদি বের করতে চাই, হ্যাঁ, কারেন্টের ক্ষেত্রে যদি আমরা আউটপুট গেইনটা যদি বের করতে চাই, তাহলে আমাদের বেসিক্যালি আলফা ক্যালকুলেট করতে হবে। আলফা সমান কি, এই যে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে কি হবে আমাদের, এখানে আমাদের হচ্ছে আলফা সমান আসবে আইসি ডিভাইডেড বাই তোমার কি বলতো আমাদের ইসের ক্ষেত্রে, তোমার কমন বেজের ক্ষেত্রে আলফার জন্য আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে তোমার আইসি। আউটপুট হচ্ছে তোমার আইসি, আর তোমার ইনপুট কোনটা হয়ে যায়, ইনপুট কিন্তু আইই হয়ে যায়। তাহলে এই যে নিচে আইই, কারণ বেস তো কমন, বেস তো তোমার কমন। হ্যাঁ, আমি যদি একটু চিত্রটা এঁকে দেখাই, এনপিএন তো এই যে, এই যে এইবার বেসটা কমন, হ্যাঁ, বেস, বেস হচ্ছে আমাদের কমন, এই যে বেস এইটা, এমিটার হচ্ছে আমাদের এখানে ইনপুট সাইডে আছে, আর এই যে কালেক্টরটা হচ্ছে আমাদের আউটপুট সাইডে আছে। বুঝতে পারছো, তাহলে বেস যেহেতু কমন, তাহলে বলো তুমি যখন কারেন্টের গেইন চিন্তা করবা তখন কি নিবা, এই যে আউটপুট কারেন্ট মানে হচ্ছে তোমার বেসিক্যালি এখানে কি, আউটপুট কারেন্ট মানে বেসিক্যালি তোমার এখানে আইসি, তাই না। আর ইনপুট কারেন্ট কি, ইনপুট কারেন্ট হচ্ছে বেসিক্যালি তোমার আইই, এই যে ইনপুট সাইডে আছে তোমার হচ্ছে আইই, তাহলে আইসি বাই আইই এইটাই হবে তোমার কারেন্ট গেইন আলফা, এটি তোমার কারেন্ট গেইন আলফা। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই দেখি এই কারেন্ট গেইনটা কত পাই। আইসির ভ্যালু আমাদের বলে দেওয়া নাই, তাহলে এটা বের করতে হবে। কিভাবে বের করব, খুবই ইজি। আইসির ভ্যালু বের করার জন্য আইই থেকে আইবি বাদ দিতে হয়, কারণ আমরা জানি আইই ট্রানজিস্টরের খুবই কমন একটা ইকুয়েশন, আইই সমান আইবি, আইবি প্লাস আইসি। ঠিক আছে, তাহলে
আমরা এখানে আইসির ভ্যালু বের করতে পারি আইই মাইনাস আইবি করে ডিভাইডেড বাই আইই। তাহলে ভ্যালু এখন বসাই, ঠিক আছে? ভ্যালু বসাইলে দেখো এটা আসে বেসিক্যালি 1 - IB/IE। আইবি হচ্ছে দেওয়া ছিল 5 × 10⁻⁻5, আর তোমার আইই দেওয়া আছে কত? আইই দেওয়া আছে 8.5, 8.5 8.5 × 10⁻⁻4। ওকে, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করে দেখি আমরা কত আসে। তোমরা একটু জানাও তো এটা কত আসে, আলফা কত আসে? আমি আলফাটা ক্যালকুলেট করি, হ্যাঁ। 1 - 5/8.5, এটা আসতেছে ভাইয়া 0.9411। এই দেখো আমাদের আউটপুট, মানে আমাদের কারেন্ট গেইন যেটা আসলো এটা কিন্তু তোমার, এটা কিন্তু লেস দেন 1। এখন চিন্তা করো, কারেন্ট গেইন যদি লেস দেন 1 হয় তার মানে কি তোমার ভোল্টেজ গেইন হবে? কারেন্ট গেইন লেস দেন 1 আসতেছে, তার মানে আইসি, আইসি কিন্তু হচ্ছে তোমার, আইসি কিন্তু হচ্ছে ভাইয়া তোমার আইবির চেয়ে, সরি আইবি বলতেছি, আইসি মানে আউটপুট কারেন্ট কিন্তু ইনপুট কারেন্টের চেয়ে বেশি পরিমাণে বাড়তেছে না। তাহলে তোমার এখানে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশনও কিন্তু হবে না, ঠিক আছে? আইসি আমি এইভাবে এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের কারেন্ট গেইনটা লেস দেন 1 আসছে, এর মানে হচ্ছে আউটপুট কারেন্টটা আসলে ইনপুট কারেন্টের চেয়ে ছোট। সো আউটপুট কারেন্ট যদি ছোট হয়, আউটপুট ভোল্টেজও ছোট হবে, তার মানে তোমার এখানে কি অ্যাম্পলিফিকেশন হচ্ছে? বলো, চিন্তা করে বলো, অ্যাম্পলিফিকেশন হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে? করবে না। আর গুড কন্ডাক্টর হিসেবে তো ট্রানজিস্টর কখনোই ওইভাবে কাজ করে না। ট্রানজিস্টর হচ্ছে একটা সেমি কন্ডাক্টর, এটা গুড কন্ডাক্টর কিভাবে হয়? তাহলে একমাত্র অপশন বাকি থাকে এই যে সুইচ। এবং বুঝতে পারতেছে এটা কেন সুইচ হবে, কারণ আমরা এখানে তাকে চাইলে অন অফ এইভাবে কাজ করাইতে পারি, বাট অ্যাম্পলিফিকেশনটা তার দ্বারা হবে না। আমরা এই ট্রানজিস্টর দিয়ে অন অফ করতে পারি, বাট অ্যাম্পলিফিকেশন হবে না। ওকে, তোমাদের জন্য ফার্স্ট কুইজ, তোমরা কোশ্চেনটা পড়ো, পোলটা লঞ্চ করে দেওয়া হবে। পোলটা লঞ্চ করে দেওয়া হয়েছে, তোমরা সবাই অ্যান্সার দিয়ে দাও। ঠিক আছে, আমি হচ্ছে পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, উইচ ইজ কারেক্ট। এই যে এখানে কোশ্চেন ছিল ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট সিগন্যাল অ্যান্ড আউটপুট সিগন্যাল ইন এ কমন এমিটার অ্যাম্পলিফায়ার। এই যে দেখো তো এই জিনিস পড়ছি কিনা আমরা। এই যে এখানে আমরা দেখছিলাম না যে কমন এমিটারের জন্য আমাদের ফেজ ডিফারেন্স হয় 180 ডিগ্রি, কমন এমিটারের জন্য। কমন, এই যে এইটাই তো কমন এমিটার, এই যে এইটার জন্যই তো দেখাইলাম কমন এমিটার, এটা কমন এমিটারের জন্য, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কুইজ 1টা সলভ করে ফেলেছি, সামনে আগাচ্ছি। এখানে আমাদের কিছু তোমার হচ্ছে কম্প্রিহেনশন বেসড কোশ্চেন আছে। প্রথমটা যেটা বলতেছে যে ওয়াই ইজ দেয়ার এ 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট সিগন্যাল ইন এ সিম্পল অ্যাম্পলিফায়ার সার্কিট। তো বেসিক্যালি তুমি এখানে যে কমন এমিটার সার্কিটটার কথা বলবা, এখানে কমন এমিটার সার্কিট যেটা আছে এইটার জন্য তুমি এক্সপ্লেনেশনটা দিবা, কারণ এইটার জন্যই ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি হয় ইনপুট আর আউটপুটের মধ্যে। তো কিভাবে ব্যাখ্যাটা দিবা একটু বলি। তুমি বলবা যে ইনপুট সাইডে আমরা যখন ইনপুট সাইডের কারেন্ট যখন আমরা বাড়াই, হ্যাঁ, অর্থাৎ আইবি, আইবি যখন আমরা বাড়াই তখন আইসি বেড়ে যায়, আইসি বেড়ে যায়, আইসি বেড়ে যায়। আর আইসি বাড়লে হচ্ছে ভাইয়া আমাদের আউটপুট ভোল্টেজ যেটা আছে এইটা বেড়ে যায়, ঠিক আছে? বাট এখানে আইবি আর আইসির যে ডিরেকশন, হ্যাঁ, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের আমরা
যে ডিরেকশনে নেই এই ডিরেকশন দুইটা উল্টা থাকে, দ্যাটস ওয়াই আমরা একটা ফেজ ডিফারেন্স পাই 180 ডিগ্রি। ঠিক আছে, এরপর বি নম্বরে বলা হচ্ছে ওয়াই ইজ দ্য বেজ অফ ট্রানজিস্টর থিন। আমাদের ট্রানজিস্টরে তোমরা জানো ট্রানজিস্টরের বেজ রিজিয়ন যেটা থাকে সেটা কিন্তু অনেক থিন থাকে। হ্যাঁ, এই যে এখানে দেখানো আছে, এই যে বেজ রিজিয়নটা ইউজুয়ালি অনেক থিন করে বানানো হয়। ঠিক আছে, বেজ রিজিয়নটা অনেক থিন থাকে, এর কারণটা হচ্ছে তোমার আমরা চাই যে এখানে ম্যাক্সিমাম কারেন্ট যেন ফ্লো হয়। ঠিক আছে, সো এখানে আমাদের আউটপুট কারেন্টটা যেন ইনপুট কারেন্টের চেয়ে বেশি হয়। এই জন্য হচ্ছে আমরা এই বেজ রিজিয়নটাকে থিন নেই। এতে লাভটা কি হয়, যে তুমি একটু চিন্তা করে দেখো যে আমাদের এই কারেন্ট কিভাবে ট্রানজিস্টরে ফ্লো হয়। এই যে কারেন্ট যখন ফ্লো হয় তখন এই যে বেজ রিজনে কিন্তু কিছু হোল থাকে। ঠিক আছে, আর এই যে আমাদের এমিটার, এটা যদি তোমার হচ্ছে কালেক্টর হয়, এটা যদি এমিটার হয়, তোমার হচ্ছে আমাদের কিন্তু দেখা যায় যে এমিটার সাইড থেকে হচ্ছে কিছু কারেন্ট যায়, মানে কিছু ইলেকট্রন মুভ করে। ঠিক আছে, ফলে এখান থেকে কারেন্ট ফ্লো হয়। তো এমিটারের এই ইলেকট্রনগুলা যদি বেজ রিজনের হোলের সাথে মার্জ হয়ে যায় তাহলে কি কারেন্ট কমে যাবে না? কারেন্ট তো কালেক্টর সাইডে পৌঁছাতে পারবে না। বুঝতে পারছো? এই যে আমাদের এমিটার, এটা যদি এমিটার, এটা যদি বেজ, এটা যদি কালেক্টর হয়, একটু চিন্তা করো, এমিটার সাইড থেকে ইলেকট্রন গুলা মুভ করতেছে কালেক্টর সাইডের দিকে, কালেক্টর সাইডের দিকে, মাঝখানে এইগুলা যদি এই হোলের সাথে মার্চ করে ফেলে তাহলে কালেক্টর সাইডে কি কারেন্ট পাবা? ওই ইলেকট্রনের জন্য কোনো কারেন্ট পাবা? পাবা না। তাহলে তুমি যদি বেজ রিজনটাকে থিন বানাও, হোলের কোয়ান্টিটি কম হবে বেজ রিজনে, ফলে ইলেকট্রন ম্যাক্সিমাম অ্যামাউন্টে এমিটার থেকে কালেক্টরে যাইতে পারবে। বুঝতে পারছো? ফলে আউটপুট কারেন্টটা বেশি পাবা। ওকে, এটাই হচ্ছে রিজন। আর বলতেছে যে এক্সপ্লেইন হাউ ট্রানজিস্টর ওয়ার্কস অ্যাজ এ সুইচ, এটা অলরেডি বলে ফেলছি। বলবা এখানে যে দুইটা রিজনে কাজ করে আমাদের অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর দুইটা রিজনে কাজ করে, একটা হচ্ছে কাট অফ রিজিয়ন, আরেকটা হচ্ছে তোমার কাট অফ, আর আরেকটা কি যেন বললাম, আরেকটা হচ্ছে স্যাচুরেশন। এই কাট অফ আর স্যাচুরেশনের মধ্যে আমরা আমাদের ট্রানজিস্টরটাকে অপারেট করাই এবং এর মাধ্যমে এটা সুইচ হিসেবে কাজ করে। কারণ কাট অফ কারেন্টে, কাট অফ রিজনে আমাদের আউটপুট কারেন্ট থাকে হচ্ছে তোমার 0, আর স্যাচুরেশন রিজনে আমাদের আউটপুট কারেন্টটা থাকে ম্যাক্সিমাম। ওকে, তো আমরা এখন কিছু সিকিউ কোশ্চেন সলভ করব। তো চলো শুরু করি। আমাদের এখানে দেখো, এটা একটা বোর্ড কোশ্চেন যেটা অনেক জায়গায় এসেছে, মানে এই টাইপের কোশ্চেন অনেক জায়গায় এসেছে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে একটা সার্কিট দেওয়া আছে, দেখতেই পারতেছো, একটা ট্রানজিস্টর সার্কিট, এবং এটা হচ্ছে একটা কমন এমিটার। এই যে কিভাবে বুঝলাম, এমিটারটা দুই সাইডেই আছে, দুই সাইডেই কমন, তাহলে এটা একটা কমন এমিটার ট্রানজিস্টর সার্কিট। তো আমাদের এখানে অনেক জিনিসের ভ্যালু দিয়ে দেওয়া আছে, যেমন ইনপুট ভোল্টেজটা বলে দেওয়া আছে, ইনপুট রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে, আউটপুট কারেন্ট বলে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট, আর এই যে লোড রেজিস্ট্যান্স বলি এটা আমরাকে, এটা আমরা, বা আউটপুট রেজিস্ট্যান্স বলি এটা আমরাকে, আমরা, তো এইটাও দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আউটপুট রেজিস্ট্যান্সও দিয়ে দেওয়া আছে। তো এখন আমাদের সি নম্বরে বের করতে বলছে ডিটারমাইন দ্য কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর অফ দ্য ট্রানজিস্টর, অর্থাৎ আমাদের হচ্ছে বিটা বের করতে হবে। সো আমরা সি নম্বরের সলিউশনে বিটা বের করব। সো আমরা জানি বিটা সমান হচ্ছে তোমার, বিটা সমান হচ্ছে আইসি বাই আইবি। আমাদের কি কি দেওয়া আছে এখানে? আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার ভি ইন আর আর ইন। ভি ইন আর আর ইন যদি তুমি জানো, তুমি কিন্তু আইবি বের করে ফেলতে পারবে। এই যে আইবি সমান, আমরা একটু আগে দেখছি, আইবি সমান হচ্ছে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট রেজিস্ট্যান্স। ভুলে গেছো? ভুলে গেলে মনে করাই দিই। এই যে কই দেখলাম, কই যেন লিখছি, এই যে এই যে, এই দেখো, এই যে ইনপুট ভোল্টেজ সমান হচ্ছে আইবি ইন্টু আর ইন। ঠিক আছে, আশা করি ভুলো নাই। তো এটাই লিখছি। তো আমরা এখান থেকে আইবি বের করে ফেলতে পারবো। আইবি সমান আসবে হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ 0.28 ভোল্ট আর ইনপুট রেজিস্ট্যান্স 7, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে তোমার 0. এটা আসে হচ্ছে 0.04, তাই না? এত কি, এটা অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। ঠিক আছে না? দেখো তো, এটা হচ্ছে আমাদের আইবি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের আইবি এর ভ্যালু। ঠিক আছে,
ওকে, তাহলে আইবি পেয়ে গেছি, আর আইসি তো আমাদের ডিরেক্ট দিয়ে দেওয়া আছে 60 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখান থেকে কিন্তু ইজিলি চলে আসবে বিটার ভ্যালু। সো আমি বসাই, আমাদের আইসি মিলি অ্যাম্পিয়ার ইউনিটে দেওয়া আছে, সেটাকে অবশ্যই অ্যাম্পিয়ারে নিব। সো আমি উপরে 60 × 10⁻³ বসাচ্ছি, আর নিচে আছে আমাদের আইবি 0.04। তাহলে এই যে আমি এটা বসাই দিছি। সো এখান থেকে ক্যালকুলেট করে আমরা বিটা পেয়ে যাব। তোমাদের বিটা কত আসে বলো, দেখো মিলতেছে কিনা। এটা বেসিক্যালি আসবে হচ্ছে তোমার, কত আসছে দেখো তো, 60 × 10⁻³ ডিভাইডেড বাই 0.04। ওকে, তো এটা আসতেছে 1.5, তাই না? বিটা আসতেছে আমাদের 1.5। দেখো তো এটাই আসছে কিনা। আচ্ছা, আমাদের কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বের করতে দিয়েছে, অর্থাৎ আলফা, তাই না? আলফা বের করতে দিয়েছে। সো আলফাই আসলে বের করছি, কিন্তু এটা বিটা দিয়েই তোমরা লেখো, এই জন্য আর এটা চেঞ্জ করিনি। হুম, ওকে, তাহলে আমরা বিটা বের করে ফেলছি। এইবার আসো, আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার, আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডি নাম্বারে, যে সাজেস্ট ওয়েদার ইট ইজ পসিবল টু গেট অ্যাম্প্লিফাইড সিগন্যাল ফ্রম দ্য স্টিমুলেটর সার্কিট, গিভ ইউর অপিনিয়ন থ্রু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, তো খেয়াল করো এখানে আমাদের এই যেই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটে আমাদের আউটপুট ভোল্টেজ, এইটা কি ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি কিনা, এইটাই বেসিক্যালি চেক করতে হবে, আর কিচ্ছু না। তো আউটপুট ভোল্টেজ কিভাবে বের করবা? আউটপুট ভোল্টেজ বের করার জন্য তোমার কাছে হাতে আউটপুট কারেন্ট আছে, আউটপুট রেজিস্ট্যান্স আছে, আর ইনপুট ভোল্টেজটা ডিরেক্ট দিয়েই দেওয়া আছে, এটা বের করার কিছু নাই। ইনপুট ভোল্টেজ তোমাকে ডিরেক্ট দিয়েই দেওয়া আছে। তাহলে তোমাকে বেসিক্যালি আউটপুট, এই যে ভি আউট যদি ভি ইনের চেয়ে বেশি হয়, তাহলে এইটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে, এটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। তো আমরা এটাই চেক করি। ভি আউট সমান আমরা লিখতে পারি আইসি ইন্টু আর এল। আইসির ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে 60 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 60 × 10⁻³ তার সাথে আর এল এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 12 গুণ দিচ্ছি। সেটা কত আসে? এটা আসে হচ্ছে তোমার 720, তো 0.72 ভোল্ট। তো খেয়াল করো, আমরা কিন্তু সুন্দর মতো দেখতে পারতেছি যে আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি, কারণ এই যে ইনপুট ভোল্টেজ ছিল 0.28 ভোল্ট। তো এটা কিন্তু ইজিলি দেখা যাচ্ছে যে আমাদের তোমার আউটপুট ভোল্টেজের তুলনায় ইনপুট ভোল্টেজটা ছোট, অর্থাৎ আমাদের এখানে অ্যাম্প্লিফিকেশনটা হবে। আউটপুট ভোল্টেজটা বেশি হওয়ার কারণে, ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি হওয়ার কারণে অ্যাম্প্লিফিকেশনটা হবে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আর তোমরা এখানে চাইলে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর পুরোটা বের করে রাখতে পারো চাইলে। আমি বেসিক্যালি এইটা তোমাদের যে এটা যে বের করছি, হ্যাঁ, এটা কিন্তু কমন এমিটারের জন্য বিটা বের করছি। কমন এমিটারের জন্য আমি হচ্ছে বিটা বের করছি। সো কমন এমিটারের জন্য বিটা কিন্তু হচ্ছে ভাইয়া কারেন্ট গেইন হয়ে যায়, তোমরা এটা আশা করি জানো। এই যে এইটা কিন্তু আমাদের কারেন্ট গেইন, কারণ এই যে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট নিছি না, এই যে আমাদের উপরে আছে আউটপুট কারেন্ট, নিচে আছে ইনপুট কারেন্ট, তাহলে এটা হয়ে যায় বেসিক্যালি আমাদের কারেন্ট গেইন কমন এমিটারের জন্য। বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু পার্থক্য ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর যেটা আলফা, এটা সমান আসলে বেসিক্যালি বিটা ডিভাইডেড বাই 1 + বিটা করে বের করে ফেলতে পারি। সো এখান থেকে চলে আসবে। তো এটা একটু তোমরা বের করে পেয়ে যাবা, আমি বের করে দিচ্ছি। এটা 1.5 ডিভাইডেড বাই 2.5 করলেই চলে আসবে 0.6। এই যে এটা হচ্ছে আমাদের আলফা। ওকে, তো আমরা দুইটা কোশ্চেনই সলভ করলাম, সামনে আগাচ্ছি। এরপর রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন আছে, এটা 24 সালে আসছে। দেখো অনেকটা সিমিলার টাইপের কোশ্চেন, একটা সার্কিট দেওয়া আছে, আমাদের সি নম্বরে বলছে এই সার্কিট থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পাওয়ার গেইন ইন দ্য
স্টেম সার্কিট ইফ আলফা ইকুয়াল টু 0.99, আমাদের আলফা দিয়ে দেওয়া আছে, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে দেওয়া আছে যে কমন এমিটার এনপিএন সার্কিটের জন্য। আমাদের বের করতে হবে পাওয়ার গেইন। হ্যাঁ, পাওয়ার গেইন কিভাবে বের করবো বলো তো? আমাদের পাওয়ার গেইন এটার ইকুয়েশনটা আমরা প্রথমে লিখে ফেলি, তারপর দেখি কি কি লাগবে। এই যে পাওয়ার গেইনকে হচ্ছে এইভাবে লেখা হয় এপি, আর তোমার ভোল্টেজ গেইনকে এভি লেখা হয়। সো পাওয়ার গেইন এটা সমান তুমি এইভাবে লিখতে পারো না, দেখো তো, এই যে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। আউটপুট সাইডে তোমার কারেন্টটা কি? কারেন্টটা হচ্ছে তোমার আইসি, দেওয়া না এটা। এই যে আউটপুট সাইডের কারেন্টটা হচ্ছে আইসি, তাহলে আউটপুট সাইডের পাওয়ারকে আমরা লিখতে পারি আইসি স্কোয়ার ইন্টু আউটপুট সাইডের রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, কি লেখা এটা, আর এল, তাহলে আর এল ডিভাইডেড বাই আমাদের ইনপুট সাইডটা হচ্ছে এখানে বেজ, ইনপুট সাইডটা বেজ, তাহলে ইনপুট সাইডের কারেন্টটা হবে আমাদের ইনপুট কারেন্ট, দ্যাট ইজ আমাদের আইবি হচ্ছে ইনপুট কারেন্ট, তাহলে ইনপুট পাওয়ার সমান আমরা লিখতে পারি আইবি স্কোয়ার ইন্টু ইনপুট রেজিস্ট্যান্স, এই যে আর ইন। তাহলে খেয়াল করো সুন্দর মতো, এই যে আইসি বাই আইবির স্কোয়ার এখানে চলে আসতেছে, তার সাথে গুণাকারে আসতেছে হচ্ছে তোমার আর এল বাই আর ইন। এই আইসি বাই আইবি কে আমরা বলতে পারি বিটা, তাহলে বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর ইন আসতেছে। তাহলে এখন আমরা ভ্যালু বসাই। আমরা বিটাটা আগে বের করে নিলেই কিন্তু কাজ শেষ, বাকি সব দিয়ে দেওয়া আছে। আর এল বলে দেওয়া আছে 1000, আর ইন বলে দেওয়া আছে 300, জাস্ট বিটাটা বের করতে হবে। বিটা কিভাবে বের করবা? বিটা বের করবা হচ্ছে এই যে এই ফর্মুলা, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে তুমি এখানে আলফার ভ্যালুগুলো বসাও, 0.99 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.99, এটা করলে দেখবা 99 চলে আসছে বিটা। তাহলে বিটা 99 পেয়ে গেছো সুন্দর মতো। এখন তুমি এপি পেয়ে যাবা, আউটপুট গেইন 99 স্কোয়ার ইন্টু আর এল কত 1000, আর ইন কত 300, শেষ। এখান থেকে যা আসে, বুঝতে পারতেছো? তাহলে আমাদের সি নাম্বার কিন্তু শেষ। এবার ডি নাম্বারে আসো। হাউ উইল দ্য আউটপুট সিগন্যাল পাওয়ার অ্যান্ড দ্য ইনপুট সিগন্যাল পাওয়ার চেঞ্জ ফ্রম দ্য স্টেম সার্কিট? আউটপুট কিভাবে ইনপুটের সাথে সাথে চেঞ্জ হয় এটা বের করতে হবে। সো তুমি এখানে যেটা অ্যানালাইসিস করে পাচ্ছ সেটা কিরকম, সেটা কি কি দাঁড়াচ্ছে, যে আমাদের এখানে তোমার কারেন্ট গেইন, যেটা আমাদের এখানে কারেন্ট গেইন বা আমরা যদি ভোল্টেজ গেইন নেই, হ্যাঁ, আমরা যদি এখানে তোমার হচ্ছে ভোল্টেজ গেইন যদি বের করার ট্রাই করি, বুঝতে পারছো? আমরা যদি ভোল্টেজ গেইনটা বের করার ট্রাই করি তাহলেই কিন্তু আমরা এটা বের করতে পারবো যে আসলে আউটপুট সিগন্যাল পাওয়ার আর ইনপুট সিগন্যাল পাওয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের তো এখানে এপি বের করা হয়ে গেছে, এখন জাস্ট আলাদা আলাদা করে আউটপুট সিগন্যাল পাওয়ার আর হচ্ছে ইনপুট সিগন্যাল পাওয়ার লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে তোমার হচ্ছে ইনপুট সাইডের জন্য আমরা ইনপুট সিগন্যাল পাওয়ারটা বের করি। ইনপুট সিগন্যাল পাওয়ার, তো ইনপুট সিগন্যাল পাওয়ার এটা সমান আমরা পি ইন লিখি। পি ইন সমান, এই যে দেখো অলরেডি লেখা আছে, আই বি স্কোয়ার ইন্টু আর ইন, আইবি স্কোয়ার ইন্টু আর ইন। আইবির ভ্যালু ইজিলি বের করতে পারছিলাম, কত যেন আইবি কি দেওয়া ছিল আমাদের? আচ্ছা, আইবি তো দেওয়া ছিল না, তাই না? আইবি তাহলে বের করে নিতে হবে। আইবি আমাদের কিভাবে বের করা যাবে? আইবি বের করার জন্য হচ্ছে তোমার এখানে কি করা যায় দেখো তো, আমাদের কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে তোমার এই ইনপুট সাইডের ভোল্টেজ দেওয়া আছে, আর হচ্ছে ইনপুট সাইডের আমাদের রেজিস্ট্যান্সটা দিয়ে দেওয়া আছে, তাই না? ঠিক আছে না? তাহলে আমরা বেসিক্যালি এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করে দেই, খুবই সিম্পল, তুমি একটু বোঝার চেষ্টা করো যে এখানে আমরা যদি হচ্ছে একটা সুন্দর মতো কেভিএল অ্যাপ্লাই করে দেই তাহলেই কিন্তু ইনপুট আর আউটপুট কারেন্ট আমরা এখানে সুন্দর করে বের করে ফেলতে পারি, ঠিক আছে? বাট তুমি ওই দিকে যাইও না, তুমি এর চেয়ে ভালো যেটা সেটা হচ্ছে তুমি এখানে কম্প্যারিজনটা করো, ঠিক আছে? কম্প্যারিজনটা করো। তো কম্প্যারিজনটা কিভাবে করবা, যে পি ইন এটা সমান তুমি হচ্ছে আইবি স্কোয়ার ইন্টু আর ইন এইটাই লিখে রাখো। তাহলে আইবি স্কোয়ার আমরা বের না করে আইবি স্কোয়ার ইন্টু আর ইন হচ্ছে 300, এইটাই লিখে রাখি। আমরা জাস্ট কম্প্যারিজন করব, কারণ এখানে বলছে কিভাবে চেঞ্জ হবে, হ্যাঁ?
এইটুকু জাস্ট আমাদের বের করলেই হবে। তাহলে এই যে আইবি স্কোয়ার ইন্টু 300, এইটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালের পাওয়ার। আর আউটপুট সিগন্যালের পাওয়ারটাকে আমরা লিখতে পারি এইভাবে, আউটপুট সিগন্যাল পাওয়ার হচ্ছে পি আউট সমান আমরা লিখতে পারি আউটপুট কারেন্ট আইসি স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার আর এল এর ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে তোমার কত, আর এল এর ভ্যালু বলে দেওয়া আছে 1000, তাহলে আইসি স্কোয়ার ইন্টু 1000। এই তো, তাহলে পি আউট পেয়ে গেছি, পি ইন পেয়ে গেছি। তুমি এখান থেকে কিভাবে জিনিসটাকে সামারি টানবা জানো? তুমি বলবা যে আমাদের দেখা যাচ্ছে যে আউটপুট পাওয়ারটা হচ্ছে আইসি স্কোয়ারের প্রপোর্শনাল আর ইনপুট পাওয়ারটা হচ্ছে আইবি স্কোয়ারের প্রপোর্শনাল। যেহেতু আমাদের এখানে বিটা 99, বিটা কিন্তু আমাদের 99, তাহলে অবশ্যই আইসি উইল বি মাচ মাচ গ্রেটার দেন আইবি। তাহলে আইসি যদি আইবির চেয়ে বড় হয়, চিন্তা করো আমাদের আউটপুট পাওয়ার হচ্ছে আইসি স্কোয়ার ইন্টু 1000 আর ইনপুট পাওয়ার হচ্ছে আইবি স্কোয়ার ইন্টু 300। তাহলে একে তো এই যে কনস্ট্যান্ট যেটা আছে কারেন্টের স্কোয়ারের সাথে কনস্ট্যান্ট যেটা গুণ আছে সেইটাও ইনপুটের জন্য কম, আবার কারেন্টের ভ্যালু আইবি এইটাও ইনপুটের পাওয়ারের জন্য কম আসতেছে। তাহলে ওভারঅল আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু আমাদের আইসি ইজ মাচ মাচ গ্রেটার দেন আইবি, অর্থাৎ আমাদের আউটপুট কারেন্টটা ইনপুট কারেন্টের চেয়ে অনেক বড়, দ্যাটস ওয়াই আমাদের আউটপুট পাওয়ারটাও ইনপুট পাওয়ারের চেয়ে অনেক অনেক বড় হবে। এইভাবে আমরা একটা কনক্লুশন টেনে দিতে পারি। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের আউটপুট পাওয়ারটা বেশি হবে। এই যে চেঞ্জ বের করতে বলছে তো, মানে চেঞ্জটা কিভাবে হবে এটা বের করতে বলছে তো, ওই কম্প্যারিজন করে দিলেই হয়ে যাবে, আদারওয়াইজ আমাদের পুরোটা বের করতে হবে। ওকে, তো এইবার আমরা যে কোশ্চেনটায় যাচ্ছি এখানে বলতেছে দেখো যে দ্য ইনপুট ভোল্টেজ অফ দ্য কমন এমিটার ট্রানজিস্টর সার্কিট ইজ ইনক্রিজড ফ্রম 1.1 ভোল্ট টু 1.6 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে ইনপুট সাইডের তোমার ভোল্টেজ চেঞ্জ, অর্থাৎ এটাকে আমি লিখি হচ্ছে ডেল্টা ভি ইন। এটা কত? 1.6 মাইনাস 1.1, 0.5 ভোল্ট। This increases the base current from 8 milliampere to 28 milliampere. ইনপুট ভোল্টেজ বাড়াইলে অবশ্যই তোমার ইনপুট কারেন্ট বাড়বে, সো এটাই হয়েছে। তো আমরা এখানে যে ইনপুট কারেন্ট দ্যাট ইজ আইবি, এটার চেঞ্জ পাচ্ছি হচ্ছে তোমার কত, 8 থেকে 28 হয়েছে, অর্থাৎ 20 মিলিঅ্যাম্পিয়ার। এই যে এগুলো গেল ইনপুট সাইডের ঘটনা। এখন বলতেছে দ্য রেজাল্টিং কারেন্ট গেইন মানে কিন্তু বিটা, কমন এমিটারের জন্য এটা বিটা। তাহলে কারেন্ট গেইন হচ্ছে 75 ফর অ্যান আউটপুট লোড রেজিস্ট্যান্স অফ 150 ওহম। তার মানে এইটা হচ্ছে আমাদের আরএল, আউটপুট রেজিস্ট্যান্স। এখন সি নম্বরে বলতেছে ডিটারমাইন দ্য চেঞ্জ ইন দ্য এমিটার কারেন্ট। আমাদের এমিটার কারেন্টের চেঞ্জ বের করতে হবে, খুবই সহজ। আমাদের কিন্তু বিটা দিয়ে দেওয়া আছে কত, 75, আমাদেরকে ডেল্টা আইবি বলে দেওয়া আছে 20 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমরা ইজিলি বিটা সমান লিখতে পারি ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তাহলে এখান থেকে আমরা ডেল্টা তোমার আইসি বের করতে পারি। ডেল্টা আইসি সমান কত লেখা যায় বলো তো? ডেল্টা আইসি সমান লেখা যায় বিটা ইন্টু ডেল্টা আইবি। বিটা হচ্ছে 75, আইবির চেঞ্জটা হচ্ছে 20 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে 75 ইন্টু 20 করলে আমরা পাবো ডেল্টা আইসি, অর্থাৎ কালেক্টর কারেন্টের চেঞ্জ। তাহলে এটা বের করে দেখি এটা কত হবে। এটা সহজ, এটা হবে 1500 মিলিঅ্যাম্পিয়ার। এইবার আমরা এমিটার আর বেস কালেক্টরের কারেন্টের মধ্যে রিলেশনটা লিখবো, যে ডেল্টা আইই সমান ডেল্টা আইসি প্লাস ডেল্টা আইবি। আমাদের লাগবে কি, আমাদের লাগবে ডেল্টা আইই, চেঞ্জ ইন এমিটার কারেন্ট। তাহলে এটা সমান লিখবো 1500 প্লাস ডেল্টা আইবি হচ্ছে কত, 20। তাহলে সব মিলে চলে আসতেছে ডেল্টা আইই সমান 1520 মিলি অ্যাম্পিয়ার। এই তো সিম্পল। হ্যাঁ, দেখো তো বোঝা গেছে কিনা, এই বুঝছো কিনা বলো? বোঝা যাচ্ছে? একটু জানাও, আমরা তো অনেকগুলো ম্যাথ করে ফেলতেছি। ওকে,
তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনে যেটা বলতেছে আমাদের, দেখো ডি নম্বরে, সেটা হচ্ছে যে ইজ ইট পসিবল টু গেট এ পাওয়ার গেইন অফ 35,000? একটা 35,000-এর পাওয়ার গেইন পাওয়া সম্ভব কিনা, অর্থাৎ এপির ভ্যালু কি 35,000 হইতে পারবে কিনা, এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এপির ফর্মুলা কিন্তু জানি। এপি হচ্ছে তোমার পাওয়ার গেইন, এটার ফর্মুলা হচ্ছে তোমার আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। আবার আউটপুট পাওয়ার কমন এমিটারের জন্য লেখা যায় তোমার হচ্ছে কত, কমন এমিটারের জন্য আউটপুট পাওয়ারকে এইভাবে লেখা যায়, এই যে আইসি স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার কি বলতো, আইসি স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার আর এল, এই যে আউটপুট কারেন্টের স্কোয়ার ইন্টু আউটপুট রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে আউটপুট পাওয়ার, ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার হচ্ছে তোমার এই যে ইনপুট কারেন্টের স্কোয়ার ইন্টু ইনপুট রেজিস্ট্যান্স। এই তো, তাহলে এই যে আইসি স্কোয়ার বাই আইবি স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি বিটা স্কোয়ার, কারণ আইসি বাই আইবি এটা হচ্ছে কমন এমিটারের জন্য কারেন্ট গেইন। তাহলে বিটা স্কোয়ার পেয়ে গেলাম, তার সাথে গুণ করতে হবে আর এল বাই আর ইন। তাহলে বসাও ভ্যালু, বিটা কত দেওয়া ছিল 75, তাহলে 75-এর স্কোয়ার, তার সাথে মাল্টিপ্লাই হবে আর এল বাই আর এন। আর এল কত দেওয়া, এই যে 150। আর ইন কত দেওয়া, আর ইন কই যেন ছিল, আর ইন আমাদের ইনপুট রেজিস্ট্যান্স কত বলে দেওয়া আছে, বলে দেওয়া নাই। তাহলে কিভাবে বের করব, এই যে আমরা বের করব হচ্ছে দেখো, এই যে ডেল্টা ভি ইন বলে দেওয়া আছে, আর এই যে ডেল্টা আইবি, অর্থাৎ আমাদের ইনপুট কারেন্টের চেঞ্জ আর ইনপুট ভোল্টেজের চেঞ্জ বলে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু আর ইন বের করে আনতে পারি। বুঝতে পারছো কিভাবে, এই দেখো ডেল্টা ভি ইন সমান লেখা যায়, অর্থাৎ ইনপুট ভোল্টেজের চেঞ্জ সমান লেখা যায় ইনপুট কারেন্টের চেঞ্জ, ইনপুট কারেন্টের চেঞ্জ, ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, সো ইনপুট কারেন্টের চেঞ্জ হচ্ছে ডেল্টা আইবি ইনটু ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে যে আমরা ইনপুট রেজিস্ট্যান্সটা এখান থেকে বের করতে পারবো। আর ইন সমান দাঁড়াবে হচ্ছে ডেল্টা ভি ইন, দ্যাট ইজ 0.5 ডিভাইডেড বাই ডেল্টা আইবি, দ্যাট ইজ 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যেটা করলেই চলে আসে, এটা করলে কত আসে দেখো তো, উপরে 500, নিচে হচ্ছে তোমার 20, তাহলে এটা করলে চলে আসে কিন্তু কত আমাদের 25 ওহম। এইটা হচ্ছে আমাদের 25 ওহমটা হচ্ছে আমাদের চলে আসে বিটার ভ্যালু। 25 ওহম, 25 ওহম চলে আসে আমাদের বিটার ভ্যালু। ওকে, তাহলে আমরা নিচে বসাবো 25, তাহলে এটা করলে আসে 75 স্কোয়ার ইন্টু 6। তাহলে এই ভ্যালুটা বের করতে হবে, কত আসে দেখি, 75 স্কোয়ার ইন্টু 6 করলে আসতেছে 33,000। এটা করলে ফাইনালি আমার পাওয়ার গেইন আসতেছে 33,750। তার মানে এইটা কিন্তু 35,000-এর সমান না, 35,000-এর চেয়ে ছোট। তার মানে আমাদের ফাইনাল কনক্লুশন হবে যে পাওয়ার গেইন 35,000 পাওয়া পসিবল না। ঠিক আছে, ওকে। তো এরপর এটা একটা তোমাদের কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে আমি সিমিলার টাইপের কোশ্চেন আগে করাইছি, তো এই কারণে এটা তোমাদেরকে হচ্ছে এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা বাসায় করো। আচ্ছা, তো আমরা এখন একটা বুয়েটের কোশ্চেন করব, যেখানে বলা আছে যে ফর এ কমন এমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট কারেন্ট গেইন ইজ 70। তার মানে এই যে এটা হচ্ছে বিটার ভ্যালু। ইফ দ্য এমিটার কারেন্ট ইজ 8.8 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের আইই, ক্যালকুলেট দ্য কালেক্টর অ্যান্ড বেস কারেন্ট। কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট বের করতে হবে। অলসো ক্যালকুলেট কারেন্ট গেইন বের করতে হবে when the transistor is working as a common base। আচ্ছা, কমন বেজের জন্য কারেন্ট গেইন কিন্তু চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? আমি একটু তোমাদেরকে দেখাই, একটা একটা করে বের করি। আমাদের দেওয়া আছে ভাইয়া বিটা কমন এমিটারের জন্য বিটা দেওয়া আছে, অর্থাৎ কমন এমিটারের জন্য বিটা হচ্ছে কারেন্ট গেইন। কমন এমিটারের জন্য বিটা কত দেওয়া আছে 70। তারপর তোমার এমিটার কারেন্ট কত দেওয়া আছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তুমি বিটা সমান কি লিখতে পারো, বিটা সমান লিখতে পারো আইসি বাই আইবি, তাই না? আর তুমি হচ্ছে আইসির জায়গায় কি লিখতে পারো, আইসির জায়গায় লিখতে পারো হচ্ছে আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইবি। তাহলে এইটা হচ্ছে বিটা
ইকুয়াল, তাহলে বিটার ভ্যালু যদি আমি এখন বসাই তাহলে লিখবো 70 ইকুয়াল আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইবি, অর্থাৎ আইই বাই আইবি মাইনাস 1। তাহলে আই এর ভ্যালু তো জানি 8.8 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আইবি মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো আইবি। আইবি কত আসে? আইবি আসে হচ্ছে তোমার 8.8 বাই 71, এটা করলে আসে হচ্ছে তোমার 0.1239 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে আইবি পেয়ে গেছি, আমার কাছে আইই আছে, তাহলে আইসি কিন্তু ইজিলি বের করা যাবে। আইসি সমান লেখা যায় আইই মাইনাস আইবি, তাহলে এই যে ভ্যালু বসায় দিলে চলে আসবে। আমরা 8.8 থেকে 0.1239 বাদ দিই, চলে আসতেছে আমাদের 8.676 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট। ঠিক আছে, তাহলে তিনটা কারেন্ট বের করে ফেলছি। এখন বলছে যে when the transistor is working as a common base amplifier calculate the current gain। কমন বেজের জন্য কিন্তু কারেন্ট গেইন চেঞ্জ হয়ে যায়। কমন বেজে গেলে তোমার কারেন্ট গেইন কিন্তু হয়ে যায় কি বলতো, আইসি বাই আইই। হ্যাঁ, আইসি বাই আইই হয়ে যায় কারেন্ট গেইন। এই যে এইটা হচ্ছে আমাদের কারেন্ট গেইন, অর্থাৎ আলফা। এই যে আলফা হয়ে যায় কারেন্ট গেইন। আলফা তুমি কিভাবে বিটা থেকে বের করবা? এই যে বিটা বাই 1 প্লাস বিটা করে বের করবা। তাহলে বিটা দেওয়া আছে তোমাকে কত, 70, এটা হবে 70 বাই 71। এই যে এটা হচ্ছে তোমার কমন বেজের জন্য কারেন্ট গেইন। সবাই বুঝছো? একটু জানাও, ইয়েস লিখে ছোট করে ওয়াই লিখলেই হবে। এই পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি যদি বুঝে থাকো ছোট করে ওয়াই লেখো, একটু কষ্ট করে লেখো। বাকিদের কি অবস্থা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। এইটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন, এরপরে আমাদের ক্লাস শেষ। তো আমাদের এখানে দেখো, এটা বুয়েটের একটা কোশ্চেন 21-22 সেশনে আসছে। একটা হচ্ছে ট্রানজিস্টর সার্কিট দিছে। ট্রানজিস্টর সার্কিট দিয়ে, এটা একটা কমন এমিটার ট্রানজিস্টর। এখানে আমাদের বলতেছে ইন দ্য সার্কিট শোন ইন ফিগার হোয়াট ইজ দ্য বেস কারেন্ট ইফ দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট গেইন ইজ 100। এটা হচ্ছে একটা কোশ্চেন। আমাদের বেস কারেন্ট দেওয়া আছে, কারেন্ট গেইন দেওয়া আছে, সরি আমাদের কারেন্ট গেইন দেওয়া আছে, বেস কারেন্ট বের করতে হবে। আমরা কিভাবে বের করব? দেখো, কমন এমিটারের জন্য আমরা আমরা সলিউশনে চলে যাই। কমন এমিটারের জন্য আমরা বিটা সমান লিখতে পারি হচ্ছে আইসি বাই আইবি। বিটা সমান আমরা লিখতে পারি আইসি বাই আইবি। তাহলে আইবি সমান কি লেখা যায়? আইবি সমান লেখা যায় আইসি বাই বিটা। তো বিটা তো দেওয়াই আছে, জাস্ট আইসি লাগবে। আইসি মানে হচ্ছে তোমার এখানে কি বলতো, আইসি মানে হচ্ছে এই যে কালেক্টর কারেন্ট, এইটা বের করা লাগবে। এখন কালেক্টর কারেন্ট কিভাবে বের করব বলো? আমাদের কালেক্টর কারেন্ট বের করার উপায়টা কি হইতে পারে? এখানে কালেক্টর কারেন্ট বের করার উপায়টা হইতে পারে যে আমরা যদি এখানে তোমার ইনপুট কারেন্টটা বের করতে পারি, তাহলে আমাদের কালেক্টর কারেন্ট বের করা ছাড়াও কিন্তু এখানে তোমার হচ্ছে কালেক্টর কারেন্ট বের করা ছাড়াও কিন্তু হচ্ছে আমরা আইবি বের করতে পারবো। ঠিক আছে, কিভাবে একটু দেখো। আমাদের এই যে ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমাদের আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, আরবি আর সি, এই দুইটা জিনিস দেওয়া আছে। আর আমাদের এই যে ভিসিসির ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে তোমার হচ্ছে এখানে হচ্ছে যদি আইবিটা বের করতে চাই, আইবি বের করতে চাইলে আমাদের কি করতে হবে? ও আচ্ছা, আমি তাই ভাবতেছি যে এখানে তো ডিরেক্ট একটা ইকুয়েশন দিয়ে সলভ করা যাবে না। এই কালেক্টর কারেন্ট তো বলেই দেওয়া আছে, দেখছো? কালেক্টর কারেন্ট তো বলেই দেওয়া আছে, সো আমাদের এই সার্কিট থেকে এটা আনা লাগবে না। কালেক্টর কারেন্ট ডিরেক্ট বলে দেওয়া আছে 1.5, এটাই ইউজ করতে পারবো। তাহলে যে 1.5 মিলি অ্যাম্পিয়ার উপরে বসাবো,
নিচে বিটা হচ্ছে 100, তাহলে এটা চলে আসবে হচ্ছে 0.0015, ঠিক আছে না? না, জিরো একটা বেশি দিয়ে ফেলছি, 0.015, এই যে এত মিলি অ্যাম্পিয়ার। শেষ, এটা আমাদের একটা পার্ট শেষ। এরপর বলছে দেখো, অলসো ফাইন্ড পোটেনশিয়াল ড্রপস অ্যাক্রস তোমার কালেক্টর এমিটার, বেজ এমিটার অ্যান্ড বেস কালেক্টর, এই যে সবগুলার জাংশনের মাঝখানের তোমার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ, এটা একটু আমরা ভালো করে বুঝি। এই যে আমরা একটা একটা করে করি। আমরা প্রথমে ভিবিই এইটা বের করি, হ্যাঁ, ভিবিই অর্থাৎ বেজ এমিটার জাংশনের তোমার হচ্ছে বেজ এমিটার জাংশনের পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, বেজ অঞ্চল কই আছে আমরা একটু দেখি। এই যে এইটা হচ্ছে তোমার বেজ, এইটা বেজ, এইটা হচ্ছে তোমার এমিটার, হ্যাঁ, এটা এমিটার, আর এইটা হচ্ছে তোমার উপরের সাইডটা হচ্ছে কালেক্টর। তাহলে খেয়াল করো, ভিবিই এইটা ইউজুয়ালি, এটা তোমাকে কিছু বলে না দিলে তুমি 0.7 ভোল্টই ধরে নিবা। ভিবিই কিছু বলে না দিলে 0.7 ভোল্ট ধরে নিবা, কারণ আমরা এখানে চিন্তা করতেছি যে আমাদের ট্রানজিস্টর যেটা আছে সেটা হচ্ছে সিলিকন বেসড ট্রানজিস্টর, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তো আমরা ভিবিটা তো এটা ডিরেক্ট লিখতে পারলাম। এরপর আমরা যেটা বের করব, ভিবি হয়ে গেছে, এইবার আমরা বের করি হচ্ছে তোমার ভিবিসি, এইটা বের করি, হ্যাঁ, ভিবিসি অর্থাৎ তোমার বেস কালেক্টরের মাঝখানের পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? বেস কালেক্টরের মাঝখানের পোটেনশিয়াল ডিফারেন্স। তো এইটাকে তোমার কেভিএল এ ফেলাইতে হবে, এটাকে তোমার কেভিএল এ ফেলাইতে হবে। কিভাবে কেভিএল এ ফেলাবা দেখো, একটা লুপ নাও, তুমি একটা লুপ নিলেই কিন্তু কাজ হয়ে যায়। কিভাবে করা যায় দেখো, আমরা যদি এই যে এই লুপটা যদি নেই, এই লুপটা, এটাকে ধরো আমরা 1 নম্বর লুপ বলতেছি, এই লুপটা নিয়ে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে, তুমি যদি এখানে এই জায়গা থেকে ধরো আমরা এখান থেকে ঘোরা শুরু করব, এখান থেকে আমরা এইভাবে ঘোরা শুরু করব, তাহলে ঘুরতে 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 প্রথমে পাচ্ছি হচ্ছে আইসিআরসি। তাহলে আমি এই যে কেভিএল অ্যাট লুপ 1 এইটা লিখে ফেলি, কেভিএল অ্যাট লুপ 1 নিয়ে আমি পাচ্ছি, এই যে আমি যখন এখান থেকে নিচে নামতেছি আমি পাচ্ছি আইসিআরসি, আইসিআরসি, ঠিক আছে, আইসিআরসি। এরপর আমাদের এই যে এখানে চলে আসার পর দেখো, আমরা কালেক্টর থেকে বেজে চলে যাচ্ছে, এই যে এই জায়গায় আছে আমার কালেক্টর আর এই জায়গায় বেজ, তাহলে আমরা কালেক্টর থেকে বেজে চলে যাচ্ছি, কালেক্টর থেকে আমরা বেজে চলে যাচ্ছি, ঠিক আছে? তো বেসিক্যালি তোমার এই দুই পয়েন্টের মাঝখানের যে ভোল্টেজ ডিফারেন্স, হ্যাঁ, এই দুই পয়েন্টের মাঝখানের যে ভোল্টেজ ডিফারেন্স, সেটাকে তুমি লিখতে পারো হচ্ছে ভিসিবি। বুঝতে পারছো? ভিসিবি এইভাবে লিখতে পারো কিন্তু। তাহলে তুমি এখানে এই যে আইসিআরসি প্লাস ভিসিবি, এই যে এইটা নিতে পারো। এটা কয়জন বুঝছো বলো, সবাই জানাও। এই যে আইসিআরসি তো ইজি, এটা তো বোঝাই যাচ্ছে, এই যে আরসির মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইসি, তাহলে ভোল্টেজ ড্রপ হবে আইসিআরসি, আর আমরা যেদিকে যাচ্ছি ওইদিকেই যেহেতু কারেন্ট, তো এটা যে প্লাস সাইনে। বাট এই যে ভিসিবি, এইটাকে কেন আমরা প্লাস সাইনে নিছি, এটা কয়জন বুঝছো? ভিসিবি কেন নিছি জানো? এই যে আমরা কালেক্টর থেকে বেজে মুভ করছি না, সো বেসিক্যালি আমরা এখানে পটেনশিয়াল ড্রপটা পাইতেছি হচ্ছে ভিসি মাইনাস ভিবি। সো ভিসি হায়ার পটেনশিয়াল, ভিবি লোয়ার পটেনশিয়াল যদি ধরি, তাহলে যে ভিসিবি এটার সাইন কি পজিটিভ হবে না? বুঝো নাই? এই যে ভিসি, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে তোমার ভিসি, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিবি, তাহলে এই যে এই দুই পয়েন্টের মাঝখানের ভোল্টেজ ড্রপ কত? ভিসিবি, ভিসি মাইনাস ভিবি। বুঝতে পারছো? এবার আমরা ভোল্টেজ ড্রপটা যোগ করলাম, এই যে এইটাও ভোল্টেজ ড্রপ, এইটাও ভোল্টেজ ড্রপ। বুঝতে পারছো?
ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে আমরা এইবার আসি হচ্ছে লাস্ট যেটা আছে, এই যে এই রেজিস্ট্যান্সটা। দেখো এই রেজিস্ট্যান্সের ভেতরে কারেন্ট যে দিক দিয়ে যাচ্ছে আমরা কিন্তু তার উল্টা দিক দিয়ে আসতেছি। এই যে কারেন্ট উপর দিক দিয়ে আসতে নামতেছে, আমরা নিচ দিয়ে উপরে যাচ্ছি। তাহলে আমাদের নিতে হবে মাইনাস আইবি আর বি, আইবি আর বি। এই তো ফাইনালি লুপ কমপ্লিট হয়ে গেছে। সো সবকিছু সমান 0। এখন তুমি বলবা যে ভাই আমরা তো ভিবিসি এইটা বের করার জন্য কাজ শুরু করছিলাম, কিন্তু এখানে তো আছে ভিসিবি, সমস্যা নাই তো। ভিসিবি আর ভিবিসি দুইটা কি বলতো, একটার একটার নেগেটিভ, তাই না? বুঝে নাই? ভিসিবি আর ভিবিসি একটার একটা নেগেটিভ না, কারণ ভিসিবি মানে হচ্ছে ভিসি মাইনাস ভিবি, আর ভিবিসি মানে হচ্ছে ভিবি মাইনাস ভিসি, তাহলে একটার একটা নেগেটিভ। বুঝতে পারছো? তাই যদি হয় দেখো, আমরা এই যে ভিসিবি এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ওই যে এই রাইট সাইডে নিয়ে যাই, এটা মাইনাস ভি সিবি হয়ে যাবে, আর মাইনাস ভিসিবি সমান ভিবিসি লেখা যায়। তাহলে যে আমি একটু পুরোটাই লিখি, নাহলে বুঝতে পারবো না। এই যে ভি মাইনাস ভিসিবি সমান এটা লেখা যায়, আর মাইনাস ভিসিবি সমান কিন্তু হচ্ছে তোমার মাইনাস ভিসিবি সমানই কিন্তু হচ্ছে তোমার কি বলতো, এই যে ভিবিসি। তাহলে আমরা ফাইনালি বলতে পারি কি হলো, ফাইনালি বলতে পারি ভিবিসি সমান হচ্ছে আইসি আর সি মাইনাস আইবি আর বি। তাহলে ভ্যালু বসাও, সবই তো জানো। আইসি হচ্ছে কত বলা ছিল জানো কোশ্চেনে, 1.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1.5 ইন্টু 10⁻³ আর সি কত বলা ছিল, দেওয়া আছে না, এই যে আর সি 4.7 কিলো। আচ্ছা কিলোতে দেওয়া আছে, তাহলে আর এটাকে আমরা এই মিলিকে অ্যাম্পিয়ারে নিব না, কাটাকাটি হয়ে যাবে। 1.5 মিলি ইন্টু তোমার 4.7 কিলো, তো মিলি আর কিলো মিলে কাটাকাটি। তাহলে এইটা হচ্ছে আইসিআরসি মাইনাস আইবিআরবি। আইবি হচ্ছে তোমার কত বলে দেওয়া আছে, আইবি বলে দেওয়া নাই, আমরা বের করছিলাম, এই যে 0.015, 0.015, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। আরবি দেওয়া আছে 220 কিলো ওহমে, এই যে মিলি আর কিলো মিলে কাটাকাটি। তো ফাইনালি এখান থেকে আমরা পেয়ে যাব এই ভিবিসির ভ্যালু। এখান থেকে আমরা ভিবিসির ভ্যালু পেয়ে যাব। এটা বের করে দেখি কত আসে, এটা বের করে আমরা দেখি কত আসে, এটা বের করে দেখি কত আসে। সো ভিবিসি যদি তোমরা বের করো, এটা আসবে হচ্ছে 3.75 ভোল্ট, এটা আসবে 3.75 ভোল্ট। শেষ। তাহলে আমাদের বাকি থাকতেছে কোনটা, বাকি থাকতেছে হচ্ছে তোমার ভিসিই, তাই না? ভিসি বাকি থাকতেছে না? ভিসি বাকি থাকতেছে। তাহলে ভিসি কিভাবে বের করব দেখো, ভিসি বের করার জন্য আমরা আরেকটা কেভিএল অ্যাপ্লাই করব, বাট এইটা হবে হচ্ছে তোমার এই ডান পাশের লুপে, এই যে এই জায়গাতে, এই জায়গাতে হচ্ছে। আচ্ছা এই জায়গাটা একটু কনজেস্টেড হয়ে গেছে, আমি একটু মুছি, এটা একটু মুছি, নাইলে কিছুই বোঝা যাবে না। ওকে, তো আমরা এই জায়গাতে হচ্ছে তোমার এই লুপ নাম্বার, এটাকে 2 বলতেছি, এই জায়গাতে হচ্ছে আরেকটা কেভিএল অ্যাপ্লাই করলেই আমাদের চলে আসবে হচ্ছে ভিসিই। হ্যাঁ, ভিসিই চলে আসবে। ওকে, তো আমরা সেটা করি। দেখো আমাদের এখানে আমরা বলতে পারি যে তোমার এই এই লুপ যদি ঘুরি আমরা, দেখো কি পাই, এখান থেকে ঘোরা শুরু করি, ঘুরতে 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 প্রথমে পাইলাম ভিসিসি। আমি লিখতেছি এখানে কেভিএল অ্যাট লুপ, কেভিএল অ্যাট লুপ 2, কেভিএল অ্যাট লুপ 2 করলে প্রথমে পাচ্ছি ভিসিসি। এই যে প্রথমেই পজিটিভ টার্মিনাল পাইছি, তাহলে ভিসিসি, এটা হচ্ছে ব্যাটারি ইএমএফ ডিরেক্ট নিয়ে নিব। এরপরে আস্তে 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 এই যে এমিটার থেকে চলে যাচ্ছি, এমিটার থেকে চলে যাচ্ছি কালেক্টরে। তাহলে বলো, এই জিনিস অনেকবার বলে ফেলছি, কি করব বলো? এটা কি করব বলো? আমরা এমিটার থেকে চলে যাচ্ছি কালেক্টরে, তাহলে ভোল্টেজ ড্রপটা কত, ভিবি, তোমার ভিইসি, ভোল্টেজ ড্রপটা হচ্ছে তোমার ভিইসি, অর্থাৎ ভিই মাইনাস ভিসি, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। এই যে এখান থেকে যখন এখানে যাচ্ছি, এই এমিটার থেকে যখন হচ্ছে আমরা কালেক্টরে যাচ্ছি, তখন ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভিইসি, মানে ভিই মাইনাস ভিসি। আর এই যে ভিইসি যোগ করে দিলাম।
ওকে, তারপরে যে কালেক্টর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা ভোল্টেজ ড্রপটা কত পাচ্ছি দেখো। কালেক্টর কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা তার উল্টা দিকে লুপ ঘুরতেছি, তাহলে মাইনাস আইসি ইন্টু আরসি, এই সব ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ভাইয়া ভিসিই, ভিসিই লাগবে। ভিসিই তো ভাইয়া এখানে নাই, এখানে তো আপনি লিখছেন ভিইসি, কোনো সমস্যা নাই। ভিসিই সমান হচ্ছে মাইনাস ভিইসি, তাহলে এই যে আমাদের মাইনাস ভিইসি এটা সমান লেখা যায় ভিসিসি মাইনাস আইসিআরসি, ঠিক আছে। তাহলে ফাইনালি তুমি ভিসিই সমান লিখতে পারো, এই যে মাইনাস ভিইসি এটাই কিন্তু ভিসিই, তাহলে ভিসিই সমান লিখতে পারো ভিসিসি মাইনাস আইসিআরসি। ভিসিসি তো বলেই দেওয়া আছে 24 ভোল্ট, তাহলে 24 মাইনাস আইসিআরসি, আইসিআরসি আইসি হচ্ছে তোমার দেওয়া ছিল 1.5 মিলি অ্যাম্পিয়ার, আরসি হচ্ছে 4.7, তাহলে 1.5 ইন্টু 4.7, তাহলে আমরা ভিসিই পাই কত, ভিসিই পাই হচ্ছে 24 মাইনাস 1.5 ইন্টু 4.7, তাহলে এটা আমরা পাই হচ্ছে 16.95 ভোল্ট। শেষ, তাহলে ভিসিও পেয়ে গেছি। এখন একটা ক্রস চেক করব আমরা, এই যে আমরা যে ভিবিই 0.7 ভোল্ট ধরছিলাম এটা কি ঠিক আছে কিনা, কিভাবে বের করব জানো, খুবই ইজি। তুমি ভিবিসি জানো, তুমি হচ্ছে ভিসিই জানো, এই যে ভিবিসি তুমি বের করছো, ভিসিও বের করছো, তাহলে কিন্তু তুমি ইজিলি ভিবি লিখে ফেলতে পারবা। কিভাবে জানো, দেখো এটা বোঝার চেষ্টা করো। ভিবিই এইটা সমান কি আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, যে ভিবিই সমান হচ্ছে বেসিক্যালি আমাদের বলা যায় এই ভিবিসি আর ভিসিই এদের একটা কম্বিনেশন, এইভাবে বলা যায়, তাই না। সেটা কিরকম, যে ভিবিই সমান হচ্ছে আমাদের এই ভিবিসি আর ভিসিই এদের আমরা যদি হচ্ছে যোগ করি, এদেরকে যদি আমরা যোগ করি, হ্যাঁ এদেরকে যদি আমরা যোগ করি, এই যে ভিবিসি আর ভিসিই এদেরকে যদি আমি হচ্ছে যোগ করি, তাহলেই কি আমার তোমার ভিবিই চলে আসে না। তোমাদের অনেকের মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে, একটু বলি, ভেঙে বলি। এই ভিবিসি এইটা কিন্তু বেসিক্যালি ভিবি মাইনাস ভিসি, আর এই ভিসিই এটা কিন্তু বেসিক্যালি ভিসি মাইনাস ভিই। আমি একটু ভেঙে লিখি, এই যে ভিবিসি মানে হচ্ছে বেসিক্যালি তোমার ভিবি মাইনাস ভিসি, আর ভিসিই মানে কিন্তু হচ্ছে ভিসি মাইনাস ভিই। এই দেখো ভিসি ভিসি কাটা থাকে ভিবি মাইনাস ভিই, যেটা আসলে ভিবিই এর সমান, তাহলে ওইভাবেই লিখছি। তো আমরা ভিবিই এইটাকে একটু ক্রস চেক করবো, যেটা আসলে 0.7 ভোল্ট নাকি অন্য কিছু, অন্য কোনো ট্রানজিস্টর ইউজ করছে কিনা আমরা তো জানি না। তো ভিবিসি আর ভিসিই যোগ করে আমরা ভিবি বের করে ক্রস চেক করব। সো ভিবিসি আমাদের বের করা আছে 3.75, আর ভিসিই বের করা আছে কত, ভিসিই ওই যে 16.95, তার মানে এইটা কিন্তু সিলিকন না, এইটা সিলিকন না, এটা সিলিকন না, এটা ধরা যাবে না সিলিকন। তাহলে এটা কত আসতেছে আমি একটু বের করে দেখি, এটা কত আসে। এটা আসে হচ্ছে তোমার 20.7 ভোল্ট, তার মানে এটা সিলিকন ডায়োড না, সরি সিলিকন ট্রানজিস্টর না। সিলিকন ট্রানজিস্টর হলে ভিবি 0.7 ভোল্ট হইতো, ঠিক আছে। কয়জন বুঝছো একটু জানাও, সবাই একটু জানাও বুঝছো কিনা। বুঝে থাকলে ওয়াই লেখো, আর বুঝে না থাকলে কোশ্চেন করো কোথায় বুঝো নাই। এই কথা বলো, কথা বলো। যদি কোনো জায়গায় মনে হয় কোশ্চেন আছে জাস্ট আমাকে একটু বলে দাও কোথায় কোশ্চেন, আমি পুরোটা রিক্যাপ দিয়ে দিব। ওকে, যদি রিক্যাপের দরকার না হয়, সবাই যদি বুঝে থাকো তাহলে তো হইলই। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক প্রবলেম আছে, এটা নিজেরা একটু বাসায় ট্রাই করবা, পারবা, কারণ এই টাইপের কোশ্চেন আমরা অলরেডি অনেকগুলো করে ফেলছি, ঠিক আছে। তো অনেকটা সিমিলার টাইপেরই।
তো এইটা একটু নিজেরা ট্রাই করবা, আশা করি পারবা, ঠিক আছে? ওকে, তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা শুরু থেকে সাথে ছিল তোমাদেরকে অনেক ধন্যবাদ ট্রানজিস্টর এই ক্লাসটা করার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রানজিস্টর থিওরি বোঝার চেয়েও ট্রানজিস্টরের ম্যাথ করতে পারা বেশি ইম্পর্টেন্ট, কারণ থিওরি থেকে ওইভাবে তোমার ডিরেক্ট কোশ্চেন হবে না, রাদার এরকম ম্যাথ টাইপের কোশ্চেন হবে। সো তোমার যদি প্র্যাকটিস করা থাকে তুমি আটকাবা না। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।